ওকে। সো সবাইকে আবারও ওয়েলকাম আমাদের সেকেন্ড সেশনে। তো আজ গতকালকে আমি বলেছি এবং আজকে ইমেলও বলেছি যে আজকে আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের যেই আদার ইনগ্রিডিয়েন্ট গুলো আছে, যেরকম সিভি, এসওপি, এলওআর, বিভিন্ন টেস্ট গুলো, এগুলো নিয়ে আমরা একটা ওভারভিউটা একটু কাইন্ড অফ দেখবো। তো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করে দিই। ওকে। সো সেকেন্ড সেশনের, যেহেতু আমাদের গতকালকে অনেকে হয়তো মিস করেছে বা অনেকে হয়তো আসতে পারেনি, যেরকম আজকে অনেকে মিস করবে, আসতে পারবে না, তো সবার জন্য ভিডিও রেকর্ডিং আছে। তারপরও এই সেকেন্ড সেশনের শুরুতে আমি একটু গত সেশন ওয়ানের একটু রিক্যাপ দিতে যাচ্ছি। তো রিক্যাপে আমরা যেগুলো আলোচনা করেছি, যে আমরা কিছু মিসকনসেপশন নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করেছি গতকালকে। তো মিসকনসেপশন গুলো ছিল কি, যে আমাদের এমএসসি দরকার হবেই, মানে এমএসসি লাগবেই পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য ইউএসএ তে, হুইচ ইজ নট ট্রু। শুধুমাত্র বিএসসি দিয়েও পিএইচডি অ্যাপ্লিকেশন ইউএসএ করা যায়, ইটস এলিজিবল। আমাদের হাই সিজিপিএ দরকার। সেকেন্ড যে মিসকনসেপশনটা ছিল সেটা ছিল যে হাই সিজিপিএ দরকার হবে, যেটাও এন্টায়ারলি সত্য না। হচ্ছে আমাদের হাই সিজিপিএ দরকার না। আমরা যদি থ্রেশহোল্ডের উপরে সিজিপিএ থাকে, থ্রেশহোল্ড সেটা 3 হতে পারে, কোনো কোনো ইউনিভার্সিটিতে থ্রেশহোল্ড 2.75 আছে হয়তো। আমি আরেকটা ইনফরমেশন জানতাম না, যেটা টমাস আমাকে গতদিন জানাইছে, সেটা হচ্ছে যে অনেক ইউনিভার্সিটিতে টমাসও দেখেছে যে সিজিপিএ 2 এরও একটা থ্রেশহোল্ড রয়েছে। সো ইউনিভার্সিটি গুলোতে সার্চ করার সময় থ্রেশহোল্ড সিজিপিএটা দেখে ইউনিভার্সিটি সিলেক্ট করাটা হচ্ছে ওয়াইজ ডিসিশন হবে। সো হাই সিজিপিএ যেটা, সেই হাই সিজিপিএটা আসলেই হচ্ছে রিকোয়ার্ড না। সিজিপিএ বেশি থাকলে অবশ্যই সেটা অ্যাডভান্টেজ, সেটা একটা অবশ্যই আলাদা ভ্যালু ক্যারি করবে যখন দেখা যাবে যে হচ্ছে ওভারঅল ওয়েটেজ যে পয়েন্টটা অ্যাপ্লিকেশন প্যাকেটের, সেটা সমান হয়ে যায়, তখন হয়তো হাই সিজিপিএটা ইফেক্টিভ হতে পারে। বাট হাই সিজিপিএ লাগবেই এরকম কোনো ব্যাপার না। আমি যদি থ্রেশহোল্ড থেকে প্লাস থাকে, দ্যাটস এনাফ ফর অ্যাপ্লিকেশন, এবং মানে এতে অ্যাডমিশন হওয়ারও চান্স রয়েছে। সো এতে ডিসকারেজ হওয়ার কিছু নেই যাদের সিজিপি একটু লো আছে। থার্ড ছিল যে রিসার্চ আর্টিকেলটা ইজ এ মাস্ট। আমি আমি লিখেছি যে অনেকে ভাবে যে আমার যদি রিসার্চ আর্টিকেল না থাকে আমি পিএইচডি অ্যাপ্লিকেশন করবো কিভাবে। কিন্তু ইউএস এর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে এইখানে যখন আসা হবে, তখন কোর্স ওয়ার্কের মাধ্যমে প্লাস বিভিন্ন রিসার্চ গ্রুপে কাজ করার মাধ্যমে আমাদের রিসার্চ এক্সপিরিয়েন্স হবে। এরা যখন আসবে, ফ্যাকাল্টিরা বা প্রফেসর যারা থাকে, তারা এক প্রকার ধরেই নিবে যে হচ্ছে তোমাকে শুরু থেকে সবকিছু শেখাতে হবে। সো রিসার্চ আর্টিকেল তোমার থাকতেই হবে, এরকম কোনো কিছু নেই। থাকলে অবশ্যই ভালো, সেটা একটা আলাদা স্কিল সেট বিল্ড আপ করে, কিন্তু না থাকলেও কোনো সমস্যা নেই। 4 নম্বর পয়েন্টটা ছিল যে ফান্ডিং এর জন্য আমাকে প্রফেসর ইমেল করতেই হবে। তো গতকালকে আমি এই কথাটা বলেছিলাম, আজকে আমি আবার এই কথাটা বলছি। সেটা হলো, আমি যতটুকু এখন পর্যন্ত ফিজিক্সের যত প্রোগ্রাম দেখেছি আমার অ্যাপ্লিকেশনের সময়, আমি যখন ইউনিভার্সিটি সার্চ করছি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমি এমন কোন ইউনিভার্সিটিতে পাইনি যে ইউনিভার্সিটিতে বলেছে ফান্ডিং এর জন্য প্রফেসরকে ইমেল করার কথা। কিছু ইউনিভার্সিটি আমি এরকম দেখেছি যে হ্যাঁ, আমরা প্রফেসরকে ইমেল করতে পারি, যে যদি প্রফেসরের প্রজেক্টে বা প্রফেসর যে ফিল্ডে কাজ করছে সেই ফিল্ডে আমাদের ইন্টারেস্ট ম্যাচ করে, তাহলে হয়তো প্রফেসরকে আমরা মেইল দিয়ে দেখতে পারি বা তার প্রজেক্টের আপডেট জানতে পারি, যে বর্তমানে সে কি নিয়ে কাজ করছে বা সে কি ধরনের স্টুডেন্ট খুঁজছে। সেটা যদি মিল থেকে থাকে, ফান্ডিং এর জন্য প্রফেসরদের ইমেল করা লাগবে এরকম কিছু না। কারণ ফিজিক্সে আমরা সেন্ট্রাল ফান্ডিং বলে আর কি। সেন্ট্রাল ফান্ডিং মানে হচ্ছে এখানে ডিপার্টমেন্ট কিংবা কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স, যার আন্ডারে ফিজিক্স ডিপার্টমেন্ট সবসময় থেকে থাকে, সেই কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স হচ্ছে আমাদের টিএ ফান্ডিং করে প্রথম 2 বছর যখন কোর্স ওয়ার্ক করতে হবে। সো প্রথম 2 বছরের ফান্ডিংটা আসে হচ্ছে কলেজ থেকে কিংবা ডিপার্টমেন্ট থেকে। তো কলেজ কিংবা ডিপার্টমেন্ট যখন এই ফান্ডিং করছে, তখন টিএ ডিউটি করতে হয়। সো এইখানে প্রফেসর ফান্ডিং এর কোনো ব্যাপার নেই। এই 2 বছর যখন কোর্স ওয়ার্ক করা হবে টিএ শেষ করার পরে, সেই সময় আমাদের যে যখন এখন সামার সেমিস্টার চলছে, তো সামার সেমিস্টারে কিংবা আহ, কি বলে যে হচ্ছে সেমিস্টারের মাঝেও গ্যাপে গ্যাপে রিসার্চ ওয়ার্ক করে, বিভিন্ন রিসার্চ গ্রুপে রিসার্চ ওয়ার্ক করে প্রফেসরের আন্ডারে রিসার্চের কিছু এক্সপিরিয়েন্সও হতে পারে। এবং সেই রিসার্চ করার পরে যদি মনে হয় ওকে ফাইন, এই ল্যাবটা আমার জন্য ফিট, বা এই প্রফেসরের সাথে আমি কাজ করে আমি এনজয় করছি, দেন প্রফেসরের সাথে কোয়ালিফায়ার দেওয়ার পরে প্রফেসর ফান্ডিং করে তার পরবর্তী যে জার্নিটা, তার থিসিসের যে জার্নিটা, সেই জার্নিটা রিসার্চের যে ওয়েটা। অনেকে আছে যে থিসিস বা রিসার্চের যে সময়টা কোয়ালিফায়ারে পাশ করার পরেও অনেকে আছে টিএ ফান্ডিংও
পেয়ে থাকে যদি প্রফেসরের প্রপার ফান্ডিং না থাকে। সো ফান্ডিং এর কারণে প্রফেসরকে ইমেল করতে হবে। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে, অন্তত আমি এখন পর্যন্ত এটা সত্য দেখিনি। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কিংবা আদার ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা সত্য, কারণ ইঞ্জিনিয়ারিং বা আদার ডিপার্টমেন্টে টি এর সুযোগটা খুবই কম আমার মনে হয়। অন্তত আমি এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলোকে যেরকম দেখেছি। তো সেই কারণে ফান্ডিং এর জন্য প্রফেসরকে ইমেল করতে হবে এরকম কোনো বাধ্যকতা আসলে নেই। প্রফেসরকে ইমেল করতেই পারে যে আমার ইন্টারেস্ট রয়েছে, সেই জন্য আমি কাজ করতে চাই বা আপনার প্রজেক্ট সম্পর্কে জানতে চাই। আচ্ছা, 5 নম্বর ছিল হচ্ছে হাই টেস্ট স্কোর আমাদের দরকার হবে। যে হাই টেস্ট স্কোর বলতে আমি বোঝাচ্ছি আইএলটিএস, জিআরই কিংবা হচ্ছে টোফেল, যে যেটা দিই না কেন। আইএলটিএস আর টোফেলটা একসাথে হবে, যেহেতু এটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, জিআরইটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, সেটা আলাদা ক্যাটাগরি। সো হাই টেস্ট স্কোর থাকলে ভালো, না থাকলে এরকম কোনো ব্যাপার নেই। এই জিনিসটা সিজিপি এর মতোই, থ্রেশহোল্ডটা অ্যাচিভ করতে পারলেই হচ্ছে। এবং যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে ডিপার্টমেন্টের, যেমন স্পিকিং এ সার্টেন একটা ব্যান্ড স্কোর লাগবে বা স্পিকিং এ টোফেলে সার্টেন একটা স্কোর লাগবে, সেগুলো। আচ্ছা, এরপরে 6 নম্বর হচ্ছে যে আমাদের এজেন্সির হেল্প লাগবে এই টোটাল প্রসেসে, অ্যাডমিশন বা কি বলে যে অ্যাপ্লিকেশন, অ্যাডমিশনের পরবর্তী সব টাস্কে কোনো একটা এজেন্সির হেল্প নিতে হবে, আদারওয়াইজ হবে না। এটাও একটা সম্পূর্ণ মিসকনসেপশন। পিএইচডি তে যখন এখানে আসতে হবে নিজের কাজ নিজে করতে হবে, সুতরাং এই অ্যাপ্লিকেশনের প্রসেস থেকে সেই হ্যাবিটটা বিল্ড করা আমার মনে হয় যে উচিত। এবং নিজের কাজ নিজে করলে তখন নিজের উপরই কনফিডেন্স চলে আসবে। সুতরাং এজেন্সির হেল্প লাগবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমাদের ফান্ডিং প্রোগ্রামের ক্ষেত্রে। ওকে, আচ্ছা। আমরা আরো আলোচনা করেছিলাম যে অ্যাপ্লিকেশনের ইনগ্রিডিয়েন্টস অ্যাকচুয়ালি কি কি। তো অ্যাপ্লিকেশনের ইনগ্রিডিয়েন্টস অ্যাকচুয়ালি হচ্ছে যে দুটো ফেজ আমি ভাগ করেছিলাম। সেটা হচ্ছে গতদিন আমরা ফেজ 1 নিয়ে কথা বলেছি, ডিটারমিনেশন, ডিগ্রি অ্যান্ড ট্রান্সক্রিপ্ট অ্যান্ড ইউনিভার্সিটি সার্চ। ডিটারমিনেশন আমি বলেছিলাম যে আমরা কেন চাই পিএইচডি ডিগ্রি করতে, এবং গতকালকেও আমি এই কথাটা বলেছি যে কেন এই পিএইচডি যে করতে আসবো, এই পিএইচডি ট্র্যাকটা কেন আমার জন্য রাইট, কেন হচ্ছে পিএইচডি তে মানে পিএইচডি যেই প্রসেসটা রয়েছে বা পিএইচডির যে জার্নিটা রয়েছে সেটা আমার জন্য কেন একটা রাইট ট্র্যাক হবে, সেটা আমরা আলোচনা অ্যাকচুয়ালি করেছিলাম। সেখানে বলেছিলাম যে নিজেকে একটু প্রশ্ন করা যে আমি কেন পিএইচডি করতে চাই। শুধু কি হচ্ছে বিদেশে আসার জন্য কিংবা বিদেশের চাকচিক্য লাইফের জন্য, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এখানে নিজেকে প্রচুর পরিমাণে মোটিভেশন করার দরকার রয়েছে। কারণ গতকালকেও বলেছি আমরা যেই কোর্স ওয়ার্ক কিংবা যেই লেভেলের সিস্টেমের মধ্যে দিয়ে আসি, যেই লেভেলের কোর্স ওয়ার্কের মধ্যে দিয়ে আসি, তার থেকে এইখানের কোর্স ওয়ার্ক সিস্টেম, এক্সাম প্যাটার্ন সবকিছুই সম্পূর্ণ মাত্রায় ভিন্ন। এইখানের কোর্স ওয়ার্ক প্রচন্ড পরিমাণ রিগারাস। কোর্স ওয়ার্কের সাথে টিএ ডিউটি কিংবা রিসার্চ ওয়ার্ক যদি কেউ করে, রিসার্চ আরএ পেয়ে থাকে, সেইটা। এরপরে হচ্ছে নিজের পার্সোনাল লাইফ ব্যালেন্স করা খুব মুশকিল একটা কাজ। সুতরাং পর্যাপ্ত পরিমাণ মোটিভেশন না থাকলে, আমি কেন করতে চাই এই প্রশ্নের উত্তর না থাকলে পিএইচডির দিকে আসা ঠিক হবে না। আর আরেকটা ব্যাপার যেটা থেকে থাকে যে হোম সিকনেস থেকে থাকে, ফ্যামিলি থেকে দূরে আসা, ফ্যামিলিকে মিস করা, এটা থেকেই থাকে। আমরা জাতিগত ভাবেই হচ্ছে ফ্যামিলির সাথে প্রচন্ড পরিমাণে অ্যাটাচড। সো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের চিন্তা করা উচিত যে পিএইচডি কি আসলে আমার জন্য ঠিক হবে কিনা, একটা রাইট ট্র্যাক কিনা। কারণ দেশের যে সকল জব রয়েছে সে সকল জবে আমাদের ফ্যামিলির সাথে থাকা হোক কিংবা দেশের এনভায়রনমেন্ট হোক, সেটাও একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে দেশে থাকার ক্ষেত্রে বা দেশের জবের ক্ষেত্রে। কিন্তু যখনই আমরা পিএইচডি তে কিংবা অন্য কোনো কাজে বিদেশে চলে আসি, কালচারাল ডিফারেন্স, একাডেমিক স্ট্রেস, মেন্টাল স্ট্রেস, ফ্যামিলি থেকে দূরে থাকার স্ট্রেস, সব মিলে নিজেদের মেন্টাল হেলথ প্লাস ফিজিক্যাল হেলথের ব্যাপারেও আমাদেরকে সাবধান থাকতে হয়। সুতরাং আগেই ডিটারমাইন করতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফেজ 1 এর, আমি অ্যাপ্লিকেশন শুরু করার আগে, সেটা হচ্ছে আমাকে ঠিক করতে হবে আমি পিএইচডি করতে চাই কিনা, কেন চাই। 2 নম্বরে যেটা হচ্ছে আমাদের সকল প্রকার ডিগ্রি এবং ট্রান্সক্রিপ্ট গুলো আমাদেরকে হাতের কাছে রাখতে হবে। এবং স্ক্যান কপি করে আমরা এগুলোকে কোনো একটা ক্লাউড স্টোরেজে আপলোড করবো। গুগল ড্রাইভ হতে পারে, ওয়ান ড্রাইভ হতে পারে, ড্রপ বক্স হতে পারে, যাতে আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমাদের মোবাইল ডিভাইসের মাধ্যমে সেটা অ্যাক্সেস করতে পারি এবং এটা ইউজ করতে পারি। 3 নম্বরে ইউনিভার্সিটি সার্চ নিয়ে আমি একটা ছোটখাটো ডেমো দেখিয়েছিলাম যে আমরা কিভাবে ইউনিভার্সিটি সার্চ করতে পারি ইউএস নিউজ এর মাধ্যমে। সেটা আশা করি যে যারা গতকালকে অ্যাবসেন্ট ছিল তারা ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারবে যে আমরা কিভাবে সেটা করতে পারি। আজকে আমরা মোটামুটি কথা বলবো ফেজ 2 নিয়ে। তো ফেজ 2 এর মধ্যে প্রথমেই রয়েছে আমাদের টেস্টের ব্যাপারে। আমি টেস্ট গুলোর ব্যাপারে আমি একটু ওভারভিউ দেবো। তো তার আগে আমরা
গত সেশনে লাস্টের দিকে বলেছিলাম যে এই দুই সেশনের পরে আমরা চিন্তা করেছি যে যারাই বর্তমানে পিএইচডি অ্যাসপিরেন্ট রয়েছে, যারা হয়তো নেক্সট ফলে অ্যাপ্লাই করবে কিংবা নেক্সট ফলে অ্যাপ্লাই করার চিন্তা করছে, তাদের গাইডেন্সের জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ খোলার পরিকল্পনা করেছি। আপাতত আমরা এই চারজন, আমি, সারিয়া শারমিন, জাফর এবং সামি, এই চারজন আমরা আপাতত চেষ্টা করব হচ্ছে পিএইচডি যারা অ্যাসপিরেন্ট আছে তাদের যে সকল গাইডলাইন দরকার হয়, সেটা এসওপি হতে পারে, সিভি হতে পারে, ইন ডিটেইলসে এলওআর কিভাবে অ্যাচিভ করতে হতে পারে, এলওআর কিভাবে করবে বা স্যারদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, এই সব ব্যাপারে খুঁটিনাটি যে সকল ডিটেলস গুলো আছে, এই ডিটেলস গুলো নিয়ে ইন্ডিভিজুয়াল সেশন নেওয়া, কারো সিভি কিংবা এলওআর এর সিভি কিংবা হচ্ছে এসওপির ব্যাপারে কমেন্টস করা, মডিফাই করে দেওয়া, কত মানে আরেকটু প্রফেশনাল ওয়েতে রিফাইন করা, এইসব করার চেষ্টা আমরা করবো, হেল্প করার চেষ্টা করব। তো এই জন্য আমরা একটা ফেসবুক গ্রুপ খুলতে যাচ্ছি। আপাতত আমরা চারজন রয়েছি। আমরা বাদ বাকি অ্যালামনাই যারা আছেন হায়ার স্টাডিজ এর জন্য, তাদের সাথেও আমরা কন্ট্যাক্ট করব এবং এইখানেও আমরা চেষ্টা করব হচ্ছে যাতে শুধুমাত্র ইউএসএ না, আমরা আদার যে সকল ডেস্টিনেশন গুলো রয়েছে, ইউরোপের বিভিন্ন জায়গা রয়েছে, সাউথ কোরিয়া রয়েছে, জাপান আছে, সেই সাথে অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে। সো এরকম জায়গাগুলোতে আমাদের যে সকল অ্যালমনি আছে তাদের কানেক্ট করার এবং সেই গ্রুপে সবাইকে একটা সার্টেন প্ল্যাটফর্মের মাধ্যমে হেল্প করার। আমরা হয়তো আহ, আজকে আমি ওভারভিউ দিব সিভি, এসওপি, এলওআর এসবের ব্যাপারে, বাট ইন ডিটেলস আমাদের সেশন করার পরিকল্পনা আছে। তো যেটা বলেছিলাম গতকালকেও, আজকের মানে এই যে এই সরি, এই যে আমাদের এই গ্রুপ করা বা প্ল্যাটফর্মের যে উদ্যোগটা, এটা অ্যাকচুয়ালি তখনই সাকসেসফুল হবে যখন আমরা যাদেরকে কেটার করতে চাচ্ছি, যে কমিউনিটিকে, আমাদের খুলনা ইউনিভার্সিটি ফিজিক্স কমিউনিটি, তারা যে পার্টিসিপেন্ট রয়েছে সেই পার্টিসিপেন্টরা খুবই স্পন্টেনিয়াসলি রেসপন্স করবে এবং তারা এই ব্যাপারটা সিরিয়াস হবে। সো তাহলে তখন আমরা এখান থেকে আমাদের দেখা যাবে যে এখানে যখন পিএইচডি করতে হবে তখন বুঝতে পারবো যে বিজি স্ক্যাডুলটা কিরকম হয়। তো বিজি স্ক্যাডুলের মাঝখানেও যে আমরা সময়টা বের করবো সেটা আমাদের কাছে তখন ফ্রুটফুল মনে হবে এবং এর মাধ্যমে আমাদের যেই বিগার যেই অবজেক্টিভটা ছিল যে খুলনা ইউনিভার্সিটির ফিজিক্স অ্যালামনাইকে আমাদের হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে হচ্ছে একটা লার্জ কমিউনিটিতে পরিণত করা, সেটা সেই বিগার পিকচারের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। সো এই লক্ষ্যে আমরা এই গ্রুপটা স্টার্ট করতে যাচ্ছি। তো আমরা অ্যাকচুয়ালি আজকের সেশনের পরে আমি গ্রুপ খুলে আমি চেষ্টা করব সবাইকে অ্যাড করে দেওয়ার, যারাই সিরিয়াসলি এ ব্যাপারে ভাবছে, অন্তত নেক্সট ফলের ব্যাপারে, ফল 25 যারা ধরতে যাচ্ছে, আমরা চাচ্ছি তাদেরকে অন্তত একটা প্ল্যাটফর্ম দিতে যেখান থেকে আমরা শুরু করতে পারি গাইডেন্স দেওয়াটা এবং যাতে তারা উপকৃত হয়। ওকে, সো আজকের সেশনের প্রথম টপিক সেটা হচ্ছে যে টেস্ট গুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তো প্রথমে আমি কথা বলতে যাচ্ছি টোফেল নিয়ে। তো টেস্টের মধ্যে যদি আমি ক্যাটাগরাইজ করি তাহলে আমি দুই ধরনের ক্যাটাগরাইজ করতে পারি। একটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে আমাদের ইংলিশ স্কিল কিরকম, আমাদের ইংলিশের লেভেলটা কিরকম সেগুলো টেস্ট করা হয়। আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, যেটা হচ্ছে জিআরই। এখানে আমাদের এই যে অদ্যাবধি আমরা যতটুকু পড়াশোনা করে এসেছি সেই পড়াশোনার আমাদের নলেজটা কিরকম সেইটা হয়। তো ইন ডিটেলস জিআরির সময় আমি সেটা আলোচনা করব। জিআরির একটা স্পেশাল ভার্সন হচ্ছে সাবজেক্ট জিআরি। তো আমাদের যেহেতু ফিজিক্স এর আমরা, সো আমাদের ফিজিক্স জিআরি হচ্ছে আলাদা একটা সাবজেক্ট জিআরি রয়েছে, যেটা অনেক অনেক জায়গায় হয়তো যেটা উপকার হতে পারে এবং যেটা কম্পেনসেট করতে পারে আমার লো সিজিপিএটাকে। তো এই ব্যাপারে আমরা যখন কথা বলবো তখন ইন ডিটেলসে কথা বলবো, তখন আরো ইনফরমেশন দেওয়া যাবে। তো ফার্স্টে টোফেল নিয়ে কথা বলি। টোফেল অ্যাকচুয়ালি ইটিএস এর একটা এক্সাম। ইটিএস হচ্ছে ইউএসএ বেসড একটা কোম্পানি। তারা হচ্ছে এই এক্সামটা ডিজাইন করেছে যাতে এই এক্সামের মাধ্যমে তারা ইংলিশ স্কিল, নন নেটিভদের ইংলিশ স্কিলটাকে ডিসাইড করতে পারে যে তার ইংলিশ স্কিল কিরকম রেটিং করতে পারে। তো এই টোফেলের অ্যাকচুয়ালি রয়েছে চারটা সেকশন। টোফেলের চারটা সেকশন রয়েছে: রিডিং, লিসেনিং, স্পিকিং এবং রাইটিং। এবার রিডিং এর যদি আমি টাস্ক দেখি, বর্তমানে আমরা যখন এক্সাম দিয়েছি টোফেলে তখন প্যাসেজ ছিল হচ্ছে চারটার মতো, চারটা বা পাঁচটার মতো অনেক সময় আসতো। তো আমি আশা করি সাগের সামনে অলরেডি সোর্সের লিঙ্কটা হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিয়েছে। তো তো আমার এই ইনফরমেশন গুলো সবগুলো টোফেলের ওয়েবসাইট থেকেই, ইটিএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নেওয়া। আহ, তো রিডিং এ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দুটো প্যাসেজ এবং প্রত্যেকটা প্যাসেজে 700 করে ওয়ার্ড আছে। এখানে মাল্টি ফোকাস প্যাসেজ থাকে, মানে হচ্ছে কম্পেয়ার, কন্ট্রাস্ট, কজ ইফেক্ট। কম্পেয়ার কন্ট্রাস্ট কিরকম হয়, দেখা গেল যে আহ, আহ, আমরা ধরি যে কোনো একটা
পার্টিকুলার মেজারমেন্টের কোন একটা পার্টিকুলার মেজারমেন্ট করার দুইটা ওয়ে আছে। তো এই দুইটা ওয়ের কম্পেয়ারিং করব যে কোন ওয়েটা কিরকম। দুটো ওয়ের আমরা ডেসক্রিপশন করলাম, ডেসক্রিপশন করে এবার দুটো ওয়েকে কম্পেয়ার করছি কিংবা কন্ট্রাস্ট করছি যে কোনটা তার চেয়ে বেশি বেটার, কোনটা কোন এক্সপেক্টে বেশি বেটার। এরকম কিছু প্যাসেজ থাকতে পারে। কজ ইফেক্টের প্যাসেজে যেরকম হতে পারে, কজ ইফেক্টের প্যাসেজ হবে যে কি কারণে এটা হচ্ছে। যেমন গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং এর কারণ কি, কেন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং এই গ্লোবাল ওয়ার্মিং আমাদের পরবর্তীতে কি ইফেক্ট ফেলছে পৃথিবীর উপর, কিংবা গ্লেসিয়ার কেন গলে যাচ্ছে, গ্লেসিয়ার গলার কারণে আমাদের কি ক্ষতি হচ্ছে, গ্লেসিয়ার গলার কারণ কি এবং ক্ষতি হলে আমাদের কি হবে সেই ব্যাপারে, এবং ভবিষ্যতে আমরা কিভাবে সেটা প্রিভেন্ট করতে পারি, এই রকম প্যাসেজ গুলো থেকে থাকে। তো বর্তমানে টোফেলের রিডিং সেকশনে প্রত্যেকটা প্যাসেজে 10টা করে কোশ্চেন থাকছে, সো ইন টোটাল 20 কোশ্চেন থাকতেছে। এবং এই 700 ওয়ার্ডের প্যাসেজ গুলো পড়ে, মানে টোটাল 1400 ওয়ার্ড দুইটা প্যাসেজে, 1400 ওয়ার্ডের প্যাসেজ পড়ে এই 10টা 10টা 20টা কোশ্চেন আনসার করার জন্য সময় আমাদের বরাদ্দ থাকছে টোফেলে বর্তমানে 35 মিনিট, যেটা আগের তুলনায় অনেক কম। আগে আমাদের 1 ঘন্টায় মানে 60 মিনিটে প্রায় 51 থেকে হচ্ছে 58টা বা 60টার মতো কোশ্চেন আনসার করতে হতো। সো বর্তমানে টোফেল খুবই আমার মনে হয় যে বর্তমানে টোফেলটা খুবই হচ্ছে কি স্ট্রেস লেস হয়ে গেছে আগের তুলনায়। তো এরপরে আসছে হচ্ছে লিসনিং সেকশনে। সো লিসেনিং সেকশনের যে ব্যাপারটা হচ্ছে, লিসেনিং এ বর্তমানে 3টা লেকচার থাকছে। এই 3টা লেকচারে আমাদের কিছু ক্লাসরুম ডিসকাশন থাকবে 3 থেকে 5 মিনিট। যেরকম কিরকম হতে পারে সেটা, যে ক্লাসে কোনো প্রফেসর কোনো একটা টপিক নিয়ে কথা বলছে, সেই টপিকে স্টুডেন্টরা কোশ্চেন করছে, প্রফেসর কোশ্চেন আনসার দিচ্ছে, স্টুডেন্টরা কোনো অপিনিয়ন দিচ্ছে, প্রফেসর হয়তো সেই অপিনিয়নটাকে সাপোর্ট করছে কিংবা অপিনিয়নের এগেনস্টে তার প্রফেসরের যুক্তি দিচ্ছে যে কেন স্টুডেন্ট কোন জায়গায় হয়তো ভুল ভাবছে, কেন স্টুডেন্ট হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছে না। এইরকম ডিসকাশন যেগুলো ক্লাসরুম ডিসকাশন হয়ে থাকে। তো এই লিসেনিং গুলো শুনে আমাদেরকে 6টা কোশ্চেনের আনসার করতে হবে। আর দুটো থাকবে পরবর্তী দুটো, যেটা সেই পরবর্তী দুটো লিসেনিং এর পার্ট থাকবে হচ্ছে কনভারসেশন। যেরকম আমরা এখন মানে আমি অ্যাকচুয়ালি যেটা করছি সেটা হচ্ছে 1% লেকচার টাইপের হয়ে যাচ্ছে। এটা আরো ভালো বোঝা যাবে যখন আমরা আইএলটিএস এর কথাটা বলবো। তো 2% কনভারসেশন মানে আমরা হয়তো কোনো একটা টপিক নিয়ে আমি কিংবা হচ্ছে আমার কোন একজন ফ্রেন্ড কথা বলছি, সেটা ইউনিভার্সিটি টপিক হতে পারে, সেটা হচ্ছে ইন জেনারেল টপিক হতে পারে। এই কনভারসেশন গুলো নিয়ে কথা হবে এবং ওখান থেকেই কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলোকে আমাদের আনসার করতে হবে। তো এই কনভারসেশনে থাকবে 5টা করে কোশ্চেন, কনভারসেশন গুলোর লেন্থ হবে 3 মিনিট। একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে লিসেনিং এর যে কনভারসেশন, এই কনভারসেশনে আমাদেরকে নোট নিয়ে রাখতে হবে। যেটা হচ্ছে ব্যাপার যে ইম্পর্টেন্ট যেই টপিক, ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো, ডেট, টাইম, নাম্বার, কেন হয়েছে, এরপরে কোনো যদি অপোজ করে, সে কেন অপোজ করলো, সে অপোজের কারণটা কি, বা সেখানে কি ইনফরমেশন দিচ্ছে, এগুলো নোট করে রাখতে হয়। এবং যখন আমরা আনসার করি তখন এই আনসার, তখন সেটা আমাদেরকে হচ্ছে আনসার গুলোকে ফাইন্ড আউট করতে হয় আমাদের সেই নোট থেকে। একবারই শোনানো হয় লিসেনিং এর যে ট্র্যাক গুলো থাকে, যে ডিসকাশন গুলো থাকে, সেটা একবার টোটাল শোনার পরে আমাদেরকে আহ, ইয়ে করতে কি বলে যে আমাদের টোটাল শোনার পরে আমাদেরকে আনসার গুলো করে ফেলতে হয়। তো টোটাল কোশ্চেন এখানে থাকছে 28 এবং এতে সময় লাগছে 36 মিনিট। তো স্পিকিং, এরপরের যে পার্টটা থাকে, সেকশন থাকে, সেটা স্পিকিং। স্পিকিং এ বর্তমানে 4টা টাস্ক আছে। এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট টাস্ক থাকে কোন একটা ফ্যামিলিয়ার টপিকে নিজের অপিনিয়ন এক্সপ্রেস করার জন্য। যেরকম বলতে পারে যে হচ্ছে এটা অনেকে এটা বলতে পারে যে হচ্ছে তুমি কি মনে করো যে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর একমাত্র কারণ ডিফরেস্টেশন কিনা। তো এইটার ব্যাপারে অপিনিয়ন যে হ্যাঁ আমি অ্যাগ্রি করি, এবং যখন অ্যাগ্রি করি তার পক্ষে দুইটা বা হচ্ছে একটা কিংবা দুটো হচ্ছে কারণ দেওয়া যে কেন আমি এটাতে অ্যাগ্রি করি, এক্সপ্লেইন করা। এরপরে 3টা ইন্টিগ্রেটেড টাস্ক থাকে, যেখানে হচ্ছে একটা প্যাসেজ পড়তে দেওয়া হয় বা কোন একটা ট্র্যাক চালানো হয়, এবং ওই প্যাসেজ পড়ে এবং ট্র্যাক শুনে আমাদেরকে সেটা সামারাইজ করে বলতে হবে যে আমরা কি শুনেছি বা কি পড়েছি। এরকম একটা ব্যাপার থাকে। তো প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে, প্রত্যেকটা টাস্কের ক্ষেত্রে আমাদের আপ টু 30 সেকেন্ড প্রিপারেশনের সময় দেওয়া হয়। অনেক কোনো টাস্কে হয়তো 15 সেকেন্ড, কোনো টাস্কে 30 সেকেন্ড সময় দেওয়া হয়, এবং 1 মিনিটের মধ্যে আমাদেরকে এই রেসপন্সটা করতে হয়। তো স্পিকিং এর ক্ষেত্রে আমরা ইন সেন্টার, মানে যখন আমরা রিডিং লিসেনিং দিই তখনই একই সাথে স্পিকিং টেস্টটা দিতে হয়, এবং মাইকের মাধ্যমে আমরা সেই কথাগুলো রেকর্ড করে থাকি। তো 4টা কোশ্চেনে এই স্পিকিং এর জন্য আমাদের
সময় যাবে হচ্ছে 16 মিনিট। এরপরে আসি রাইটিং। রাইটিং রাইটিং এর ব্যাপারে। তো রাইটিং এ বর্তমানে দুটো টাস্ক রয়েছে, এবং আমি অ্যাকচুয়ালি খুবই অবাক হয়েছি যে টোফেল যখন রিমডিফাইড হয়েছে গত বছর, আমি গতকালকে যখন দেখছিলাম, তো দেখলাম যে আহ, সবচেয়ে ঝামেলার যেই একটা টাস্ক ছিল রাইটিং এর আর্গুমেন্ট টাস্ক, সেই আর্গুমেন্ট টাস্কটাকে এটা বাদ দিয়ে দিয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে এটা এটা মানে এটা খুবই ভালো একটা ব্যাপার হয়েছে, কারণ আর্গুমেন্ট টাস্কটা খুবই ট্রিকি ছিল আমরা যখন টোফেল দিয়েছি। তো বর্তমানে টোফেলের টাস্কে আছে হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেটেড টাস্ক দেওয়া হবে, যে আমরা আবার একটা প্যাসেজ পড়বো এবং সাথে সেই প্যাসেজের উপর ডিপেন্ড করে কিছু একটা লিসনিং ট্র্যাক শুনবো। সো সেই লিসনিং ট্র্যাক এবং প্যাসেজের ইনফরমেশন গুলো কালেক্ট করে আহ, আমাকে একটা রাইটিং স্যাম্পল লিখতে হবে, এবং সেই রাইটিং স্যাম্পলটা লেখার জন্য আমাদের সময় থাকবে হচ্ছে 20 মিনিট। এবং আরেকটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে 10 মিনিটের। সেই 10 মিনিটে আমাদেরকে কোনো একটা একাডেমিক ডিসকাশন, যেটা হচ্ছে কোনো একটা অনলাইন ক্লাসরুমের ডিসকাশন যেটা হবে, সেই ডিসকাশন থেকে সাপোর্ট করতে হবে, কিংবা সেটাকে আমাদেরকে আহ, বর্ণনা করতে হবে যে কেন সাপোর্ট করছি, এবং সেখানের পিছনের কারণগুলো দিতে হবে। তো এইটা আমার কাছে অন্তত এটা অপরিচিত, এটাই নতুন ইন্ট্রোডিউস হয়েছে আর্গুমেন্ট টাস্কের জায়গায়। তো এই দুটো টাস্কের জন্য আমাদের সময় থাকছে হচ্ছে টোফেলের ওয়েবসাইটে দেওয়া ছিল 29 মিনিট, তাই আমি 29 মিনিট লিখেছি, কিন্তু আমার দেখুন যেটা 30 মিনিটস হবে, যেহেতু 20+10, 30 মিনিটস। সো এই হচ্ছে আমাদের টোফেলের মোটামুটি ওভারভিউ আমরা দিলাম, আমরা যা জানলাম। ওকে, এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, যদি আহ, আমি যখন কথা বলছি তখন যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, প্লিজ মাইক অন করে সাথে সাথেই কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের লাস্টেও আমরা 10 মিনিটের একটা 10 থেকে 15 মিনিটের একটা কোশ্চেন সেশন রাখবো। সো ওখানে কোশ্চেন করলেও আমরা করতে পারি, বাট যদি মনে হয় যে না, আমি ইন বিটুইন কোশ্চেন করতে চাই, সেটাও ভেরি মাচ ওয়েলকাম। ওকে, সো টোফেল হলো, এবার আমরা চলে যাব আইএলটিএস এ। সো আইএলটিএস এর ক্ষেত্রে যেটা হচ্ছে, আইএলটিএস ও আমাদের 4টা পার্ট থেকে যাচ্ছে। তো আইএলটিএস টা আমার এক প্রকার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যে এটাও আমাদের ইংলিশ লেভেল টেস্ট করছে, যে আমরা ইংলিশে কতটুকু দক্ষ। তো আইএলটিএস এর যে ব্যাপারটা হচ্ছে, আইএলটিএস এর রিডিং এর 3 সেকশন থাকছে। 3 সেকশনের টোটাল টেক্সটের লেন্থ হচ্ছে প্রায় এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে লোকের 2150 থেকে 2750 পর্যন্ত। তো তার মানে হচ্ছে টেক্সট গুলো খুবই বড়। আমরা যদি চিন্তা করে থাকি, টেক্সট গুলো আমাদের অন্তত টোফেলের টেক্সটের চেয়ে রিলেটিভলি টেক্সট গুলো বড় হবে, আমাদের প্যাসেজ গুলো বড় হবে। তো এই রিডিং সেকশন থেকে আমার 40টা কোশ্চেন থাকছে। 40টা কোশ্চেনের আনসার করতে আমি সময় পাচ্ছি 60 মিনিট। তো রিডিং এর ক্ষেত্রে আহ, যেটা হয় যে এখানেও রিডিং এর ক্ষেত্রে প্যাসেজ গুলো থাকে, সাইন্টিফিক প্যাসেজ থাকতে পারে, সোশ্যাল প্যাসেজ থাকতে পারে, ইভেন হচ্ছে যে কোনো একটা আহ, কি বলে, যে কোনো একটা অ্যাডভেঞ্চারের ব্যাপারেও প্যাসেজ থাকতে পারে। ডিপেন্ড করে যে হচ্ছে কি প্যাসেজ থাকবে। তো মোটামুটি দেখা যায় যে আমাদের একটা একটা প্যাসেজ খুবই সহজ হয়, অন্তত আমি যখন পরীক্ষা দিয়েছিলাম। তো একটা প্যাসেজ খুবই সহজ হয়, এবং একটা প্যাসেজ মডারেট হয়, একটা প্যাসেজ একটু কঠিন হয়। তো আমরা রিডিং এর যেই প্যাসেজ গুলো পাই, সেগুলো হচ্ছে 3 ধরনের লেভেল থাকতে পারে, কিংবা এমন হতে পারে দুটো মিডিয়াম একটা ইজি প্যাসেজও থাকতে পারে, বা দুটো মিডিয়াম একটা হার্ড প্যাসেজও থাকতে পারে। এখন প্যাসেজ গুলোতে কোশ্চেন আনসার, যেগুলো হয় কোশ্চেন আনসারের টাইপ থাকে, এমসিকিউ থাকে, ফিল ইন দ্য গ্যাপস থাকে, সেন্টেন্স কমপ্লিশন নামে থাকে, যেটা হচ্ছে কাইন্ড অফ ফিল ইন দ্য গ্যাপস। গ্যাপস মানে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস এরই একটা টাইপ, কিন্তু সেখানে বলে দেওয়া থাকে যে হচ্ছে তুমি এর বেশি ওয়ার্ড ইউজ করতে পারবে না, কিংবা শুধুমাত্র নাম্বার ইউজ করতে হবে, নট মোর দেন 2 ওয়ার্ডস বা নট মোর দেন 3 ওয়ার্ডস, অর ইউজ এ নাম্বার, এরকম আমাদের হচ্ছে রেস্ট্রিকশন দেওয়া থাকে। ট্রু ফলস থাকে, ট্রু ফলস থাকতে পারে, ম্যাচিং থাকতে পারে, টেবিল থাকতে পারে, যে টেবিলে হচ্ছে দুটো রো আছে, দুটো রোতে হচ্ছে ইনফরমেশন গুলো, বা 3টা রো আছে, ইনফরমেশন গুলো হচ্ছে র্যান্ডমলি দেওয়া, তোমাকে 3টা রো থেকে নিয়েই একটা কমপ্লিট সেন্টেন্স বানাতে হবে, যেটা ট্রু। তো এরকম টেবিল থাকতে পারে, ম্যাচিং থাকে। এই মুহূর্তে আর ট্রু ফলস মোটামুটি এগুলোই থেকে থাকে। তো এই 40টা কোশ্চেন আমরা সময় পাচ্ছি 60 মিনিট। পরবর্তী পার্ট হচ্ছে আইএলটিএস এর লিসেনিং পার্ট। তো আইএলটিএস এর লিসেনিং পার্টে আমাদের লিসেনিং সেকশনে 4টা পার্ট থাকে। এই 4টা পার্টের মধ্যে পার্ট 1 এবং 2,
এটা অ্যাকচুয়ালি আমাদের এভরিডে বা সোশ্যাল যে সিচুয়েশন থাকে, যে আমরা প্রত্যেকদিন চলার পথে যেরকম অবস্থায় পড়ি, কোন একটা ব্যাপারে ইনকোয়ারি করার জন্য, দেখা গেল আমরা কোন একটা জায়গায় ভিজিটে গিয়েছি, সেই ব্যাপারে আমরা কোনো কিছুই জানি না, সেই জায়গাটা সম্পর্কে জানি না, তো সেই জায়গাটা সম্পর্কে আমরা কথা বলা বা কনভারসেশন করা, এরকম একটা ব্যাপার থেকে থাকে। তো পার্ট ওয়ানে যেটা থাকে, তো দেখা যায় যে পার্ট ওয়ানে আমি কোনো একটা জায়গায় কোনো একটা স্কিল শিখতে গিয়েছি, তো স্কিল শেখার জন্য ইনস্ট্রাক্টরের সাথে আমার যে কথোপকথন যেটা হয়, কনভারসেশন যেটা হয়, যে এই স্কিল আমি কেন শিখবো, আমার কি বেনিফিট আছে, স্কিলটা শিখতে কত টাকা লাগতে পারে, না লাগতে পারে, কিংবা লাইব্রেরিয়ানের সাথে হচ্ছে ডিসকাশন, এরকম মানে এভরিডে সোশ্যাল লাইফের যে ব্যাপারটা, সেটা থেকে থাকে পার্ট ওয়ানে। পার্ট টু তে যেটা থেকে থাকে, পার্ট টু তে থেকে থাকে যে একজন স্পিকারই কথা বলে এবং সে বেশ কিছু ইনফরমেশন দেয়। সেটা হতে পারে কোনো একটা প্লেস সম্পর্কে, মনে করতে পারো যে এরকম, যে আমরা কোনো একটা জায়গায় ট্যুরে গিয়েছি, আমাদের ট্যুর গাইড যিনি, তিনি আমাদেরকে বলছেন যে আমাদের এই জায়গার ম্যাপটা হচ্ছে এরকম, এর ডানে ডানে এটা আছে, বামে এটা আছে, দক্ষিণে এটা, পশ্চিমে এটা, এটা টোটাল লেন্থ এতটুকু, এটা এত সালে বিল্ড হয়েছে, এটার ফিজিক্যাল কি বলে, এটা হচ্ছে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সটা এরকম। তো এই ইনফরমেশন গুলো, এই 1% স্পিকিংটা, 1% লিসেনিং এর যে ট্র্যাকটা, সেটা আসে পার্ট টু তে। পার্ট থ্রি অ্যান্ড পার্ট ফোর অ্যাকচুয়ালি ডিল করে হচ্ছে আমাদের এডুকেশনাল সেটিং নিয়ে কিংবা কোনো ট্রেনিং সিচুয়েশন নিয়ে। তো পার্ট থ্রিতে থাকে কোনো টিচার, কোনো একটা কনভারসেশন, হয়তো ক্লাসরুম কনভারসেশনও হতে পারে সেটা, কিংবা স্টুডেন্টদের নিজেদের মধ্যে কনভারসেশন হতে পারে কোনো একটা টপিক নিয়ে। পার্ট ফোরে থাকে একইভাবে ওয়ান স্পিকার লিসেনিং ট্র্যাক, এখানে হয়তো প্রফেসর তার লেকচার প্রোভাইড করে এবং লেকচারের সময় প্রফেসর সেখানে ওই লেকচার সম্পর্কিত কিছু ইনফরমেশন দেয়। সো আমি যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পার্ট টু এবং পার্ট ফোর, আমি প্রোফাইলের সরি আমি আইএলটিএস এর ওয়েবসাইট থেকে যেটা দেখেছি, পার্ট টু এবং পার্ট ফোরটা অ্যাকচুয়ালি ডিল করে 1% 1% ট্র্যাক, অ্যাকচুয়ালি যে একজন পার্সনই লেকচার দেয় বা একজন পার্সনই কথা বলে। পার্ট ওয়ান এবং থ্রি অ্যাকচুয়ালি কনভারসেশন টাইপ। তো এইখানে প্রত্যেকটা পার্টে 10টা করে কোশ্চেন থাকে, টোটাল 40টা কোশ্চেন। এইখানে আমরা টোটাল সময় পাবো কোশ্চেন শুনে আনসার করার জন্য 30 মিনিট। এখানে কোশ্চেন শুনে আনসার করা বলছি যে আইএলটিএস এবং টোফেলের মধ্যে একটা পার্থক্য হচ্ছে লিসেনিং সেকশনে টোফেলে টোটাল লিসেনিং ট্র্যাকটা শোনাবে, তারপরে আমার কোশ্চেন আসবে। কিন্তু আইএলটিএস এ আগেই তোমাদের হচ্ছে কি বলে, যে আগেই আমার কাছে কোশ্চেনটা থেকে থাকে। সো ওরা যেই, আমি আগেই অলরেডি কোশ্চেনের সাথে ইন্ট্রোডিউস হয়ে যায় যে আমার কি কি কোশ্চেন আছে, আমাকে কোন কোন ইনফরমেশন গুলো শুনতে হবে, সেই ব্যাপারে আগেই হিন্টস দেওয়া থাকে। এবং তখন আমরা কি করি, আমরা হচ্ছে কোশ্চেনের মধ্যেই লিসেনিং শুনতে শুনতে উত্তরগুলো লিখতে পারি। তো এই হচ্ছে আইএলটিএস এবং টোফেলের লিসেনিং এর একটা মেইন পার্থক্য। তো এই ক্ষেত্রে আমি যদি কোশ্চেনের মানে আমার লিসেনিং ট্র্যাক গুলো শুনে কোশ্চেনে আনসার গুলো লেখার সময় পাই আমরা 30 মিনিট, এবং এক্সট্রা 10 মিনিট সময় পাই এই যে আমি যখন আনসার গুলো কোশ্চেনে লিখলাম, সেই আনসার গুলো আমার আনসার শিটে ট্রান্সফার করার জন্য। তাহলে টোটাল এখানে সময় গেল আমার 40 মিনিট। এবার আসি আইএলটিএস এর স্পিকিং পার্টে। আইএলটিএস এর স্পিকিং পার্টটা হয় ডিফারেন্ট একটা ডেতে। আমি জানি না যে এখন এটা চেঞ্জ হয়েছে কিনা, আমার যতটুকু মনে হয় এখনো চেঞ্জ হয়নি, এখনো আইএলটিএস এর স্পিকিং পার্ট রিডিং, লিসেনিং এবং রাইটিং একদিনে হয় এবং স্পিকিংটা একটা ডিফারেন্ট ডেতে হয়। তো স্পিকিং এ অ্যাজ ইউজুয়াল তিনটা পার্টি থাকে, স্পিকিং এ তারা কোনো চেঞ্জ এখন পর্যন্ত করেনি আইএলটিএস। তো একইভাবে ফেস টু ফেস ইন্টারভিউ হয় এক্সামিনারের সাথে, এক্সামিনার রেকর্ড করে এবং গ্রেড করে। তো যেটা হয়, স্পিকিং এর প্রথম যে পার্টটা থাকে, প্রথম পার্টে র্যান্ডম টপিক ডিসকাশন করা হয়, যেরকম নাম জিজ্ঞেস করা হয়, নাম জিজ্ঞেস করে হচ্ছে হবি কি হতে পারে, বা ফ্রি টাইমে তুমি কি করতে পছন্দ করো, তোমার কেন মনে হয় যে ফ্রি টাইমে মানে এভাবে না, কেন ফ্রি টাইমে তুমি এটা করতে পছন্দ করো। এরপরে আর আর কি জিজ্ঞেস করতে পারে, যে হচ্ছে জিজ্ঞেস করতে পারে হচ্ছে মানে যে তুমি কোথায় থাকো, সেইখানের অবস্থা কি, কেন তুমি এটা এনজয় করছো। হ্যাঁ, এরপরে যেটা হবির কথা বললাম, যে তুমি কোন সিটিতে থাকো, সিটির সিটির কোন জিনিসটা তোমার ভালো লাগে, এরকম র্যান্ডম টপিক গুলো পার্ট ওয়ানে ডিসকাশন হয়। পার্ট টু তে তারা টাস্ক কার্ড দেয়। টাস্ক কার্ডটা কিরকম, যে কোনো একটা টপিক দেওয়া থাকে, যে টপিকটা কিরকম, যে তোমার ফেভারেট যেই কি বলে, যে ফেভারেট, ধরো তোমার ফেভারিট দিন কোনটা, বা তোমার ফেভারিট প্লেয়ার কে, বা তোমার ফেভারিট স্পোর্টস কি, কিংবা তোমার জীবনের সবচেয়ে মেমোরিয়াল ডে কোনটা, এরকম টাইপের টাস্ক কার্ড দেওয়া থাকে। এটা এটা পূর্বে আমরা হচ্ছে কিউ কার্ড নামে জানতাম।
তো গতকালকে আমি যখন আবার আইএলটিএস এর ব্যাপারে আরেকবার রিভিউ করছিলাম, দেখলাম তারা এবার নতুন নাম দিয়েছে টাস্কার। তো এই টাস্কার সম্পর্কে আহ, একটা সার্টেন সময় দেওয়া হয় 1 মিনিটের মতো, এবং 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো মনে হয় সময় দেওয়া হয় টাস্কার্ডে তোমার আনসারটাকে প্রিপেয়ার করার জন্য। এরপরে পরবর্তী 1 মিনিটে এই টাস্ক কার্ডে তোমার আনসারটা এক্সামিনারকে বলে যেতে হয়। এবং পার্ট 3-তে এই যে টাস্ক কার্ডে যে টপিকটা রয়েছে, সেই টপিকটা থেকে জেনারেল ওয়েতে এক্সামিনার ডিসকাস করতে চায়, যেগুলো তুমি রেসপন্স করেছো। দেখা গেল যে তোমার মেমোরিয়াল, মানে সবচেয়ে তোমার মেমোরিতে সবচেয়ে মেমোরেবল ডে কোনটা, এটা যখন টাস্ক কার্ডে যদি টপিক থাকে, তাহলে দেখা গেল তুমি বললে যে আমার সবচেয়ে মেমোরেবল ডে হচ্ছে আমার এততম বার্থডে। এই কেন মেমোরেবল, সেটার কারণ তো অবশ্যই যে আমাকে আমাকে অনেকে গিফট দিয়েছে, হচ্ছে এরপর তো অনেক ফ্যামিলি মেম্বার এসেছিল, এইসব হয়তো দেখা গেল যে আমরা টাস্ক কার্ডে বললাম। তো জেনারেল ডিসকাশনে তখন পার্ট 3-তে কি হবে, যে বলবে যে তোমার কি মনে হয় যে গিফট দেওয়াটা খুব মানে গিফট দেওয়াটা কি হচ্ছে লোকে মানুষের মধ্যে বন্ডিংটা ক্লোজ করে কিনা, বা এরকম সোশ্যাল গ্যাদারিং গুলো আমাদের মধ্যে বন্ডিংটা কিরকম ক্লোজ করে, বা ফ্যামিলি আমাদের সোশ্যাল স্ট্রাকচার কিরকম ইম্প্যাক্ট ফেলে, এই টাইপের জেনারেল ডিসকাশন হবে টাস্ক পার্ট 3-তে। আমাদের যে টাস্ক কার্ড থাকে সেই টাস্ক কার্ডের উপর কোশ্চেনের নাম্বার ডিপেন্ড করবে এখানে এক্সামিনার উপর, এক্সামিনার কতগুলো কোশ্চেন করতে চাই এন্টায়ারলি তার উপর ডিপেন্ড করে। মোটামুটি 11 থেকে 14 মিনিট সময় স্পিকিং চলে যায়। রাইটিং এর ক্ষেত্রে রাইটিং এ হচ্ছে দুটো টাস্ক থাকে। প্রথম টাস্কে একটা গ্রাফ কিংবা টেবিল, চার্ট, ডায়াগ্রাম বা প্রসেস, ফ্লো চার্ট এই টাইপের কিছু দেওয়া হয়, এবং সেইখান থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে 150 ওয়ার্ডের একটা 150 ওয়ার্ডের একটা প্যাসেজ লিখতে হয়, যেটা জন্য সময় থাকে 20 মিনিট। এবং টাস্ক 2-তে থাকে আমাদেরকে কোনো একটা পয়েন্ট, কোনো একটা হচ্ছে স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়, যে স্টেটমেন্টের পক্ষে বা বিপক্ষে আমাদেরকে বলতে হয়, যেটা আমাদেরকে অন্তত 250 ওয়ার্ড লিখতে হবে অ্যাটলিস্ট, যেটা সময়, যেটার জন্য সময় থাকে 40 মিনিট। তো এই দুইটা কোশ্চেনে আমরা সময় পাচ্ছি টোটাল 60 মিনিট। তো যদি আমি কম্পেয়ার করি আইএলটিএস এবং টোফেল, যেহেতু দুটোই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, তো সবার মনে কম্পারিজন আসতেই পারে আমি কোনটা দিতে চাই বা কোনটা আমার জন্য দেওয়াটা ইফেক্টিভ। তো সেক্ষেত্রে কম্পারিজনে আসলে যদি দেখি, তো আইএলটিএস এ দিতে টোটাল সময় বেশি লাগে, এবং আইএলটিএস এর জন্য স্পিকিং এ তোমাকে আলাদা একটা দিনে যেতে হবে। টোফেলের ক্ষেত্রে টোটাল সময়টা কম, স্পিকিং, রিডিং, লিসেনিং এবং রাইটিং এর দিনই হয়ে যাচ্ছে। তো এই একটা পার্থক্য হতে পারে। আইএলস আমার কাছে মনে হচ্ছে, আমি আইএলটিএস এবং আইএলস এবং টোফেল দুটেই দিয়েছি, তো আমার কাছে মনে হচ্ছে টোফেল মোর একাডেমিক সেন্ট্রাল টপিক থেকে থাকে। টোফেলের টোফেলটা মোর একাডেমিক, আইএলটিএস এ ইন জেনারেল টপিক অনেক থেকে থাকে, বাট টোফেলের প্রত্যেকটা পার্টি কোনো না কোনো ভাবে একাডেমিক দিক থেকে রিলেটেড, একাডেমির সাথে যুক্ত থাকে। সো টোফেলটা এই জন্য আমার কাছে একটু বেশি ডাইনামিক মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে টোফেলটা একটু বেশি ডাইনামিক, বা টোফেলটায় স্কিল, নিজের একাডেমিক স্কিল শো করার একটু জায়গা থেকে থাকে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। টোফেলের ক্ষেত্রে আরেকটা ইনফরমেশন দিতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে টোফেলে পরীক্ষার আগেই 4টে ইউনিভার্সিটি সিলেক্ট করা যায়, যেখানে আমরা স্কোর পাঠাতে পারি ফ্রিতে। পরীক্ষার আগেই সেটা পরীক্ষার আগের দিনের মধ্যে সিলেক্ট করতে হবে 4টে ইউনিভার্সিটি, যেখানে ফ্রিতে স্কোর পাঠানো যাবে। এরপরে প্রত্যেক ইউনিভার্সিটি ফ্রি ফি মানে স্কোর পাঠাতে গেলে একটা সার্টেন ফি এর দরকার হয়। আইএলটিএস এর ক্ষেত্রে আইএলটিএস একটা গ্রেডশিট টাইপের দিয়ে দেয় অলরেডি, সেটা একটা হার্ড কপি থাকে। এবং আইএলটিএস এও আমি যতটুকু জানি যে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে কিংবা আইডিপির মাধ্যমে হচ্ছে আইএলটিএস এর ক্ষেত্রেও আমরা বাইরে হচ্ছে স্কোর পাঠাতে পারি অন্য একটা ভিন্ন প্রসেসের মাধ্যমে। আর আর আইএলটিএস আর টোফেলের অ্যাকচুয়ালি আর ডিফারেন্স বলতে, লিসেনিং এর কথাটা আমি অলরেডি বলেছি, রিডিং এর কথা বলেছি, রিডিংটা একটু বেশি লেন্থি, রাইটিংটা মোটামুটি দুই ক্ষেত্রেই প্রায় সমান, এবং স্পিকিং এর ডিফারেন্সটা তো টোটালি আলাদা, যে স্পিকিং এখানে হিউম্যান ইন্টারাকশন হবে আইএলটিএস এর ক্ষেত্রে, এবং টোফেলে সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে রেকর্ড হবে। তারপরে টোফেলের যে ইভালুয়েশনটা হয় সেটা হচ্ছে কম্পিউটারে এআই এর মাধ্যমে একবার ইভালুয়েশন হবে, এবং হিউম্যান আর একটা ইভালুয়েশন হবে। দুটো ইভালুয়েশন কম্বাইনই টোফেলের স্কোরটা হয়। তো এই হচ্ছে আইএলটিএস এবং টোফেলের মধ্যে ডিফারেন্স। এবং কারো কোনো কোশ্চেন আছে কিনা এই ব্যাপারে? আচ্ছা আচ্ছা, আরেকটা ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে টোফেল, আমি যতটুকু জানি টোফেল বর্তমানে
ঢাকা ছাড়াও চিটাগাঙে দেওয়া যায়, সেন্টার রয়েছে। আইএলটিএস মোটামুটি দেশের সব জায়গায় আইএলটিএস সেন্টার রয়েছে, বাট টোফেলের সেন্টার একটু লিমিটেড, মানে ঢাকা বেস সেন্টার এবং হচ্ছে চিটাগাঙে একটা খুব সম্ভবত রিসেন্টলি তারা সেন্টার করেছে। ঢাকায়ও টোফেলের সেন্টার আমার মনে হয় যে আরো একটা কিংবা দুটো সেন্টার বাড়ানো হয়েছে। আমরা যখন এক্সাম দিয়েছিলাম তখন তিনটা সেন্টার ছিল। আহ, সেটা ছিল ট্রিপল এ, অ্যালুমনি, আমেরিকান অ্যালুমনি অ্যাসোসিয়েশন, ডিএস সফটওয়্যার, আর ডিএস কমিউনিকেশন এবং ইউএস সফটওয়্যার। এই এই তিনটা ছিল। এখন খুব সম্ভবত আরো দুটো অ্যাড হয়েছে, আমি আমি যতটুকু শুনেছিলাম। তো এই ব্যাপারে যদি ওয়েবসাইটে গিয়ে চেক করো তাহলে দেখতে পারবে। আর আইএলটিএস আমরা মোটামুটি ঢাকা, চিটাগাং, আহ, খুলনা, খুলনাতেও সেন্টার রয়েছে, রাজশাহী কিংবা সিলেটেও সেন্টার রয়েছে। মোটামুটি সব, মোটামুটি বড় বিভাগীয় শহরগুলোতে আইএলটিএস এর সেন্টার রয়েছে বলেই আমি জানি। ভাইয়া, টোফেল হুম। এক মাসে কয়বার দেওয়া যায়? বা একটা এক্সাম দেওয়ার পরে আবার কতদিন গ্যাপ দিয়ে আরেকটা এক্সাম দেওয়া যায়? আমার আমি যতটুকু খেয়াল রয়েছে টোফেলের ক্ষেত্রে খুব সম্ভবত 21 দিনের একটা গ্যাপের ব্যাপার ছিল টোফেল। এটা টোফেলের ক্ষেত্রেই ছিল খুব সম্ভবত, যে আমরা 21 দিন পর মনে হয় টোফেল আরেকটা দিতে পারবো, টোফেল বা জিআরই। হ্যাঁ, টোফেলের ক্ষেত্রে হতে পারে এটা। এটা আমি আর স্কোর শিওর আসতে হচ্ছে আনসার দিতে পারছি না আর কি এখন। হ্যাঁ। আর স্কোর আসতে কেমন সময় লাগে টোফেলের এক্সাম? আচ্ছা, টোফেলের আমি যেটা দেখেছি বর্তমানে স্কোর আসতে আগের তুলনায় কম সময় লাগছে। খুব সম্ভবত 7 বিজনেস ডে এর মধ্যে, 6 থেকে 7 বিজনেস ডে এর মধ্যে টোফেলের স্কোর চলে আসা কথা। আর আইএলটিএস এর ক্ষেত্রে 13 দিন সময় লাগতো, এখন কতদিন লাগছে এই ব্যাপারটা আমার জানা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু এখন হ্যাঁ মনে হয় টোফেল ওরকমই হবে, টোফেলও হয়তো দেখা যাবে যে 8-10 দিনের মধ্যে চলে আসার কথা। সো আমরা ধরে নিতে পারি যে দুটোর ক্ষেত্রে অ্যারাউন্ড 2 উইকস এর মধ্যে স্কোর আমার হাতে থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা। আর আর ওকে। সো আমরা আচ্ছা, আমি আরেকটা ইনফরমেশন যেটা পেলাম সেটা হচ্ছে টোফেলের 12 দিনের গ্যাপে এক্সাম দেওয়া যায়। একটা এক্সামের পরে 12 ডেজ গ্যাপে আমরা আরেকটা এক্সাম দিতে পারি। ওকে, থ্যাংক ইউ সাগর। আচ্ছা, এইবার আসি আমরা জিআরই। জিআরই হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা এক্সাম বা আলাদা স্কিল সেট টেস্ট করে জিআরই। অ্যাকচুয়ালি আমাদের এটাকে বলে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। তো আমি আসলে যখন আমি জিআরই দিই তখন আমি আসলে বুঝতাম না যে অ্যাকচুয়ালি জিআরই তেও আমাকে সেই ইংলিশ টেস্ট করছে। তো আলাদা কি, শুধুমাত্র কি বলে যে কোয়ান্টিটিভ যে পার্টটা, ম্যাথের পার্টটা, সেটা বাদে ভার্বালে কোনো আলাদা পার্ট আমি দেখিনি। বাট অ্যাকচুয়ালি যখন প্যাসেজ গুলোতে যখন আমরা যাই বা প্যাসেজ গুলো যখন আমি অ্যানালাইজ করি তখন দেখি যে মানে হিউজ পার্থক্য থেকে থাকে আমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট গুলোর তুলনায়। সেগুলো কি কি সেটা আমি আসছি। তো জিআরইর প্রথমে যেটা থেকে তিনটা পার্ট রয়েছে: অ্যানালাইটিক্যাল রাইটিং, ভার্বাল রিজনিং এবং কোয়ান্টিটিভ রিজনিং। তো অ্যানালিটিক্যাল রাইটিং এ বর্তমানে শুধুমাত্র একটা টাস্কই থাকে, ইস্যু টাস্ক থেকে থাকে। এর আগে এখানে আর্গুমেন্ট টাস্ক ছিল, কিন্তু এখন এটাতে আর্গুমেন্ট টাস্কটা নেই। এতে শুধুমাত্র ইস্যু টাস্ক রয়েছে, একটা মাত্র টাস্ক দিয়েছে। এখানে একটা ইস্যু নিয়ে বলা হবে, পক্ষে বিপক্ষে অপিনিয়ন দিতে হবে, যার জন্য সময় 30 মিনিট। ভার্বাল রিজনিং এ বর্তমানে সেকশন থাকে দুইটা। এর আগে ভার্বাল রিজনিং এর সেকশন তিনটাও থাকতে পারতো। জিআরই তাদের একটা কি বলে যে একটা স্ট্র্যাটেজি ছিল বা একটা ফরম্যাট ছিল ওই সময় আমরা যখন এক্সাম দিয়েছি, এক্সামের জন্য প্রিপারেশন দিচ্ছিলাম। তো তখন স্ট্র্যাটেজিটা ছিল যে হয় ভার্বালে কিংবা কোয়ান্টিটিভে, ভার্বাল বা কোয়ান্টিটি যে কোনো একটাতে একটা এক্সট্রা সেশন আসবে, যে সেকশনটা আমার আনস্কোর্ড থাকবে, যেটা হচ্ছে আমার স্কোরিং হবে না। তো বর্তমানে সেই আনস্কোর্ড সেশনটাকে টোটালি তারা ডিসকার্ড করে দিয়েছে, এবং ডিসকার্ড করে দেওয়ার ফলে এখন ভার্বালেও দুটো এবং কোয়ান্টেও মাত্র দুটো সেকশন আছে। তো ভার্বালের দুটো সেকশনে বর্তমানে প্রথম সেকশনে 12টা এবং পরের সেকশনে 15টা কোশ্চেন আসছে, এবং প্রথম সেকশনের ক্ষেত্রে সময় 18 মিনিট এবং পরের সেকশনের ক্ষেত্রে সময় 23 মিনিট। তো ভার্বালের এই দুই সেকশনে ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথম সেকশনে যে প্যাসেজ গুলো আসবে সেই প্যাসেজ গুলো মিডিয়াম লেভেলের প্যাসেজ থেকে থাকে। তো এই মিডিয়াম লেভেলে যদি আমরা ভালো পারফরমেন্স শো করতে পারি তাহলে পরের যে সেকশনটা আসে সেই সেকশনটা আমার একটু হার্ড আসে। এটাকে বলা হয় সেকশন অ্যাডাপটিভ এক্সামিনেশন। তো যাতে যদি প্রথম সেকশনে আমরা খারাপ করি তাহলে পরের সেকশনে আমাদের যেই টপিক গুলো আসবে বা যে প্যাসেজ গুলো আসবে সেগুলো একটু লো আসবে। ঠিক আছে, সেগুলো একটু লো লেভেলের আসবে, মানে একটু ইজি আসবে।
তো এক্ষেত্রে স্কোরের খুব ডিফারেন্স হয়ে যায়, কোয়ান্টের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। তো যেটা আমি বলছিলাম যে ভার্বালের যে প্যাসেজ গুলো রয়েছে সেই প্যাসেজ গুলোর ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হলো প্যাসেজ গুলোর স্ট্রাকচারটা মোর কমপ্লেক্স এবং কমপ্লিকেটেড। এই প্যাসেজ গুলো থেকে ভার্বাল যখন জিআরইর জন্য ভার্বাল যখন দিতে হয়, তো এই প্যাসেজ গুলোর থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করাটা একটা বড় ধরনের স্কিল হয়ে থাকে। যেই স্কিলটা অ্যাকচুয়ালি যখন পেপার পড়া হবে, কোনো ধরনের কিংবা কোনো লিটারেচার পড়া হবে, রিভিউ করা হবে, রিসার্চের জন্য হোক কিংবা আহ, কোনো একটা টেক্সট বুক পড়ার ক্ষেত্রে হোক, সেই 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 এই স্কিলটা খুব বেশি ইফেক্টিভ। যেখানে শুধু টোফেল বা আইএলটিএস শুধুমাত্র ইংলিশের যে স্ট্রাকচারাল নলেজ এবং ইংলিশের যে অ্যাওয়ারনেস সেটাকে চেক করে। কিন্তু জিআরই যে ভার্বাল সেকশনটা, এইটা অ্যাকচুয়ালি অ্যানালাইজিং যেই স্কিলটা সেটাকেও বিল্ড আপ করে, বা অ্যানালাইজিং স্কিলটাকেও টেস্ট করে, যে একটা টেক্সট পড়ে সেই টেক্সটের জিস্ট বোঝার কিংবা টেক্সটের থেকে ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করার অ্যাবিলিটিটা আমাদের কিরকম। কোয়ান্টে ম্যাথমেটিক্স যেগুলো আছে, জেনারেল অ্যালজেব্রা বলি কিংবা ডাটা ইন্টারপ্রিটেশন বলি, গ্রাফ দিয়ে গ্রাফ থেকে নেওয়া অ্যারিথমেটিক বলি। আহ, আর আমি অ্যাকচুয়ালি জিআরইর ব্যাপারে আর কি ছিল আমার মনে এই মুহূর্তে সঠিকভাবে খেয়াল আসছে না, প্রবাবিলিটি ছিল কোয়ান্টের ক্ষেত্রে। তো এরকম আলজেব্রা ফাংশন। হ্যাঁ, অ্যালজেব্রা ফাংশন এগুলো ছিল। তো এই কোয়ান্টের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের জিআরইর ক্ষেত্রে চলে আসে। তো প্রথম সেকশন এখানেও 12 এবং সেকেন্ড সেকশনে 15টা থাকে, বাট এখানে টাইমটা একটু ডিফারেন্ট। টাইমটা একটু বেশি দেওয়া হয়েছে কোয়ান্টের ক্ষেত্রে, যেহেতু ক্যালকুলেশন করার ব্যাপার থেকে থাকে। সো 21 এবং 26 মিনিট। ক্যালকুলেশনের জন্য আমরা কোনো ফিজিক্যাল ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। ক্যালকুলেটর হচ্ছে জিআরইর সফটওয়্যারের সাথে একটা ক্যালকুলেটর থাকে, যখন পরীক্ষা দেওয়া হয় তখন ওইখানে একটা ক্যালকুলেটর থেকে থাকে বিল্ট ইন কম্পিউটারের মধ্যে, সেটাই আমাদেরকে ইউজ করতে হয়। জিআরইও হচ্ছে ইটিএস এর একটা এক্সাম, ইটিএস এর ক্রিয়েটেড একটা এক্সাম ডিজাইন করা। সো এখানেও আমরা 4টা স্কোর ফ্রি পাঠাতে পারবো, এবং এই 4টা ইউনিভার্সিটি আমরা সিলেক্ট করতে পারি হচ্ছে আমাদের এক্সামের দিন, এক্সাম শেষে আমরা 4টা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারি। জিআরইও বাংলাদেশে টোফেল যেই সেন্টার গুলোতে দেওয়া যায়, আমি আশা করি জিআরইও সেই সেন্টার গুলোতে দেওয়া যায়, যেহেতু ইটিএস এর ডিজাইন করা এক্সাম এটা। সো আমার মনে হয় যে বাংলাদেশে মোটামুটি এখন 5 থেকে 6টা হচ্ছে জিআরই টেস্ট সেন্টার রয়েছে, মানে অ্যাজ ওয়েল অ্যাজ টোফেল। তো এই হচ্ছে মোটামুটি টেস্টের ব্যাপারে আমার আহ, কথা। সেই সাথে ফিজিক্স জিআরইর ব্যাপারে আমি বলতে চাচ্ছিলাম। ফিজিক্স জিআরইটা একটা সাবজেক্ট টেস্ট থাকে। এখানে ফিজিক্সের বিভিন্ন টপিকের কোশ্চেন কোশ্চেন আসে, কোয়ান্টাম মেকানিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স, ইলেকট্রোডাইনামিক্স। এরপরে রয়েছে বিভিন্ন স্পেশাল রিলেটিভিটি পার্ট রয়েছে, অপটিক্স এর পার্ট রয়েছে, বিভিন্ন স্পেশাল টপিক রয়েছে। তো কম্বাইনলি এই সবগুলো মিলে 100টা কোশ্চেন আসে, এবং 100টা কোশ্চেনের মধ্যেই হচ্ছে গ্রেডিং করে একটা সার্টেন স্কোর স্কোর তারা ওয়েটেড করে পাবলিশ করে। ফিজিক্স জিআরই ব্যাপারে খুব বেশি ইনফরমেশন অ্যাভেলেবল নেই, থাকে না ওয়েবসাইটে। ওদের একটা ফিজিক্স প্র্যাকটিস বুক থেকে থাকে, প্র্যাকটিস বুকের লিঙ্কটা সারিয়া শারমিন হয়তো দিয়ে দিবে চ্যাট বক্সে। তো প্র্যাকটিস বুকটা ডাউনলোড করে আমার মনে হয় সবাই ফিজিক্স জিআরই সম্পর্কে আমি যা বলবো তার থেকে আরো ভালো আইডিয়া পেয়ে যেতে পারে। সো ফিজিক্স জিআরই ব্যাপারে আমি আর ইন ডিটেলসে যাচ্ছি না, আশা করি প্র্যাকটিস বুকটা দেখলে সবার আইডিয়া হয়ে যাবে ফিজিক্স জিআরইটা কিরকম হতে পারে। ওকে, এবার আসি, আমরা একটু সময়ের বেশি নিয়ে ফেলেছি একটু। ওকে, সমস্যা নেই, আসি এবার আমরা সিভিতে। তো সিভিতে অ্যাকচুয়ালি আমাদের কি কি থাকা দরকার, বা সিভি আমরা কিভাবে করতে পারি, আমি একটা স্যাম্পল সিভি দেখাচ্ছি। ওকে, আমি আমার এই সিভিটা আমার কম্পিউটারে আসার কারণে আমি অনেকগুলো ফাইল হারিয়ে ফেলছি, বাট এই সিভিটা সামহাও কোনো একটা ক্লাউড স্টোরেজে আপলোড ছিল বলে আমি এটা আজকে দেখাতে পারছি। ওকে, আচ্ছা, যদি আমি সিভি দেখি, সিভির শুরুতেই যদি আমি দেখি, তাহলে মানে আমি আমার সিভি যেভাবে করেছি, বা আমি আমার যে থিঙ্কিং থেকে সিভি করেছিলাম, সেটা হচ্ছে আমি প্রথমে আমার যে ইন্ট্রোডাকশনটা সেটা প্রোভাইড করে দেবো সিভির ক্ষেত্রে। আহ, যেমন আমার নাম, আমার অ্যাড্রেস, এবং আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য কোন ইমেলটা সুইটেবল, সেটা আমি হচ্ছে প্রথমেই আহ, দিয়ে দিয়েছিলাম। তারপরের যে সেকশনটা আমার ছিল সেটা ছিল আমার এডুকেশন। আমার এডুকেশনে আমি যেহেতু পিএইচডির জন্য অ্যাপ্লাই করছি, সো আমার এডুকেশনের ক্ষেত্রে আমি বিএসসি থেকে শুরু করেছি। বিএসসি
বিএসসি এবং তার পরবর্তী যে ডিগ্রিগুলো সেগুলোকে আমি ইনক্লুড করেছি। আমি এর আগে এইচএসসি বা এসএসসি এগুলোকে ইনক্লুড করিনি, কারণ এখানের অথরিটি আমার স্কুল বা হচ্ছে আমার কলেজের ইনফরমেশন গুলোর ব্যাপারে ইন্টারেস্টেড থাকে না। সো আমার বিএসসি এবং অনার্স, বিএসসি এবং মাস্টার্স এই দুটো ইনফরমেশন আমি অ্যাপ্লাই করছি। তো সেটা কি, আমি আমার হচ্ছে ডিগ্রির নাম লিখেছি, ইউনিভার্সিটির নাম, আমার সিজিপিএ কত, যদি কোনো পজিশন থেকে থাকে ক্লাসে তাহলে সেটা উল্লেখ করা, ডিগ্রিটা কবে অ্যাওয়ার্ড হয়েছে সেটা আমি ডান পাশে দিয়ে দিয়েছি, অগস্ট 21। ঠিক একই ক্ষেত্রে বিএসসির ক্ষেত্রেও সেম কাজটা করা হয়েছে। তো এডুকেশনের পরপরই আমি আমার জন্য যেটা সুইটেবল ছিল, যেহেতু আমি এমএসসি করেছি, সুতরাং আমার একটা রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল। তো সেই রিসার্চ এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করেছি, কারণ আহ, আমার মেইন যে ক্রাইটেরিয়া পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে যে শর্ট মানে সুইটেবল যে ব্যাপারটা থাকে এডুকেশনের পরপরটা, সেটা হচ্ছে আমার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি আমরা কি কি কোর্স ওয়ার্ক গুলো করেছি, আমাদের কি কি কোর্স ওয়ার্ক করেছে এবং কোন কোর্স ওয়ার্কটা হচ্ছে মানে ইফেক্টিভ কোর্স ওয়ার্ক, যেরকম থার্ড বা ফোর্থ এর যেসব কোর্স ওয়ার্ক আমরা করি, ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, কি কি কোর্স ওয়ার্ক করেছি সেগুলোর নাম, এবং কোর্স ওয়ার্কের মেইন যেই কি বলে যে সিলেবাসটা আমরা পড়েছি সেই সিলেবাসটার জাস্ট হচ্ছে টপিক গুলো দেওয়া ছোট করে, খুব একটা বড় করার দরকার ওখানে হয় না। তো রিসার্চ এক্সপিরিয়েন্স যদি কারো থেকে থাকে তাহলে সে অবশ্যই রিসার্চ এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করতে পারে, যেটা আমি করেছি, যে আমি কোথায় রিসার্চ করেছি, আমার অ্যাডভাইজার কে ছিলেন, এবং সেই রিসার্চের সময়কালটা কতটুকু ছিল এখানে ডানে দিয়ে দেওয়া। এরপর আমি কি কি প্রজেক্টে কাজ করেছি সেই প্রজেক্টের নাম, সেই প্রজেক্টে আমার রোলটা কি ছিল সেইটা। যদি আমি মাল্টিপল প্রজেক্টে কাজ করি তাহলে মাল্টিপল প্রজেক্ট গুলোই দিয়ে দেওয়া, এবং প্রত্যেকটা প্রজেক্টে আমার রোল কি কি ছিল সেটা যেন আমি দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমার রিসার্চ এক্সপিরিয়েন্সের প্রথম পার্ট। এরপরে প্রজেক্ট আউটকামে, আমার এই প্রজেক্ট গুলো যে আমি করেছি সেখান থেকে আমার অ্যাকচুয়ালি আউটকামটা কি ছিল, সেই আউটকামটা দেওয়া। আমি আরেকটা কথা একটু বলে নিতে চাই, যে এই টোটালটা হচ্ছে মানে আমি আমার পার্সপেক্টিভ থেকে এটা বানানো। সিভি যে কোনো ভাবেই মডিফাই করা যায়, সিভি যে কোনো ভাবেই বানানো যায়, নিজের ইনফরমেশনটা সঠিক ওয়েতে দেওয়াটাই হচ্ছে মেইন ব্যাপার। এটা যে এই ফরম্যাটেই হতে হবে এটা একদমই নেসেসারি না। আচ্ছা, প্রজেক্ট আউটকামটা কি ছিল সেটা নিয়ে আমি বলেছি, যেরকম আমার থিসিসের ডিফেন্সটা হয়েছে আমার প্রজেক্ট ওয়ান থেকে, আমার একটা কন্ট্রিবিউটরি টক ছিল, একটা পোস্টার প্রেজেন্টেশন ছিল কনফারেন্সে, বা সেই এই প্রজেক্ট ওয়ান থেকে আমি একটা পেপার পাবলিশ করেছি সেটা আমি জানিয়েছি। প্রজেক্ট টু থেকে আমার আউটকাম কি ছিল এবং প্রজেক্ট থ্রি থেকে আমার আউটকাম কি ছিল সেটা আমি লিখে দিয়েছি। এরপরে যদি কোনো পাবলিকেশন থেকে থাকে তাহলে সেই পাবলিকেশনটা উল্লেখ করে দেওয়া পাবলিকেশন সেকশনে। তাহলে প্রথম যেই আমরা যদি একটু খেয়াল করি তাহলে প্রথম দিকের একদম সিভির শুরুতে নিজের ইন্ট্রোডাকশনের পরেই যেই পার্ট গুলো অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে দেওয়া উচিত সেটা হচ্ছে আমার একাডেমিক যে এক্সপিরিয়েন্স বা একাডেমিক যেই অ্যাচিভমেন্ট কিংবা একাডেমিক আমার যেই স্কিল গুলো সেগুলোকে জানিয়ে দেওয়া। এটা হচ্ছে সিভি তৈরির ক্ষেত্রে আমি এই জিনিসটা সবসময় মাথায় রাখতাম, যে আমার একাডেমিক স্কিল গুলো আমি সবার ফার্স্টে জানিয়ে দেবো, দেন আমি আমার আদার স্কিল গুলো জানাবো। তারপরে এসেছে আমি হচ্ছে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এবং এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি কেন এসেছি, কারণ আমি লেকচার হিসাবে একটা ইউনিভার্সিটির সাথে যুক্ত ছিলাম। তো এর মানে হচ্ছে আমি যখন লেকচার হিসেবে ছিলাম তার মানে আমার ক্লাসরুম এক্সপিরিয়েন্স রয়েছে, সুতরাং টিএ হিসাবে আমার যে অ্যাবিলিটি, আমি যে টিএ হিসাবে এখানে সাকসেসফুল হতে পারবো সেইটা কে হচ্ছে ভ্যালিডেট করার জন্য আমি এর পরপরই একাডেমিকের পরপরই আমি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করেছি। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেগুলো, যে আমি কি পজিশনে ছিলাম, কোথায় ছিলাম, কবে থেকে ছিলাম, কোন সময়কালটা ছিলাম, টাইম ফ্রেমটায়, আমি কি কি কোর্স পড়িয়েছি সেইটা, এবং এই কোর্সগুলো পড়াতে গিয়ে কোর্সগুলোর টপিক অ্যাকচুয়ালি কি ছিল, যেহেতু কোর্সের নাম্বার দেখে বোঝা যাচ্ছে না টপিক কি ছিল, তো টপিক গুলো আমি ছোট করে এখানে লিখে দিয়েছি। যদি ইন্টারেস্টেড কেউ থাকে তাহলে সে এখান থেকে দেখে নেবে, যদি না হয় তাদেরকে দেখার দরকার নেই। এরপরে আমি অ্যাডজাঙ্ক লেকচারার হিসেবেও ছিলাম, সেই অ্যাডজাঙ্ক লেকচারার যেখানে ছিলাম সেখানে আমি কি কোর্স পড়িয়েছি, সেখানে টপিক গুলো অ্যাকচুয়ালি কি ছিল এই ব্যাপারে। এরপর আমি গতদিনও বলেছি যে টিউশনেও কিন্তু একটা স্কিল, যে আমি ক্লাসরুম এনভায়রনমেন্ট বা আমি হচ্ছে কি বলে যে হচ্ছে আমি নলেজ স্প্রেড করার ক্ষেত্রে কিংবা কোনো একটা ক্লাস টিচ করার ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স বোঝানো যায়, সেটার জন্য টিউশনিও একটা স্কিল। সেটাই আমি এখানে দেখেছি, যে আমি পোস্ট সেকেন্ডারি প্রাইভেট ইনস্ট্রাক্টর ছিলাম
হচ্ছে এই সময়টা পর্যন্ত। আচ্ছা, এর পরবর্তীতে আমি এসেছি হচ্ছে যে আমি কি কি টক বা পোস্টার কি কি আমি অ্যাকচুয়ালি দিয়েছি। তো এখানের যেই টক টক যেটা ছিল টকে হচ্ছে আহ, যেমন আমি এই প্রথমটার যে টাইটেলটা, এই টাইটেলটা যদি দেখে তো এটা শেষে আমি লিখে দিয়েছি যে এটা আমার একটা টক ছিল। এটা হচ্ছে টক ছিল, এটা কোনো পোস্টার ছিল না। ঠিক একইভাবে সেকেন্ড টাইটেলের ক্ষেত্রে আমি লিখে দিয়েছি এটা একটা পোস্টার প্রেজেন্টেশন ছিল। থার্ড টাইটেলও পোস্টার প্রেজেন্টেশন, ফোর্থ টাইটেলও এটা একটা পোস্টার প্রেজেন্টেশন ছিল। তো এইভাবে আমি টকস এবং পোস্টারে আমি আলাদা আলাদা সেকশন না করে আমি একসাথে এটা কম্বাইন করে এভাবে হয়তো আহ মানে বলে দিতে পারি যে এটা আমার টক ছিল, এটা আমার পোস্টার ছিল। এইভাবে করে আমি ক্যাটাগরাইজ ভিতরে করে নিতে পারি। আচ্ছা, এরপরে আমি দিয়েছি আমি কি কি স্কলারশিপ বা অ্যাওয়ার্ড বা গ্র্যান্টস যদি কোনো কিছু পেয়ে থাকি সেটা কি কি পেয়েছি অ্যাকচুয়ালি। কোনো যেমন হচ্ছে ডিস্টিংশন পাওয়া হতে পারে, মেরিট, যে কোনো মেরিট স্কলারশিপ হতে পারে, ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ যেটা দেয় প্রত্যেক একটা বছর একাডেমিক ইয়ার শেষে প্রত্যেক বছরই প্রথম প্রায় 10-12 জনকে ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ দেয়। সেটাও একটা উল্লেখ করার মতো ব্যাপার। অনেকে অনেকে আহ, কি বলে, যারা মাস্টার্সে অ্যাকচুয়ালি থিসিস করে, অনেকে হচ্ছে আহ, আমাদের একটা থিসিসের জন্য একটা ফান্ডিং দেয় গভর্নমেন্ট থেকে। এখন আমি যতটুকু জানি খুলনা ভার্সিটি থেকেও ভার্সিটি নিজেও একটা ফান্ডিং দিচ্ছে। তো যারা সেটা পেয়েছে সেটা এখানে উল্লেখ করতে পারে। এনএসটি ফান্ডিং বলে খুব সম্ভবত হচ্ছে গভর্নমেন্ট থেকে যেটা দেয়, সেই এনএসটি ফেলোশিপটা এখানে উল্লেখ করতে পারে। এটাও একটা বড় অ্যাওয়ার্ড গভর্নমেন্ট থেকে। যে কোনো অ্যাওয়ার্ড পাওয়াটাই একটা বড় অ্যাওয়ার্ড বলে আমার মনে হয়। এরপরে কোন কোন কনফারেন্স অ্যাটেন্ড করেছে সেটা দিলেও হয় না দিলেও হয়, ডাজেন্ট ম্যাটার, যেহেতু আমি অলরেডি আগেও এখানে বলে দিয়েছি যে আমি কোথায় কোথায় পেপার বা টক দিয়েছি, সেহেতু এই কনফারেন্স গুলোও আমি অ্যাটেন্ড করেছি, কিন্তু জাস্ট ফর সেক অফ কি বলে কন্টেন্ট আমি এখানে এটা অ্যাড করে দিয়েছিলাম যে আমি কোন কোন কনফারেন্সে অ্যাড করেছি এবং সেই কনফারেন্স গুলো কোথায় ছিল এখানে। এরপরে আমার কম্পিউটার স্কিল, আমি কম্পিউটার কোন টপিক গুলোতে আমি মোটামুটি পারদর্শী। তো প্রফিসিয়েন্টের জায়গায় কোডিং ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, কোন একটা সফটওয়্যার থাকতে পারে। এরপরে কি বলে যে এটা ইভেন আমার মনে হয় যে মাইক্রোসফট এক্সেল কিংবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওভারঅল এমএস অফিসও একটা বড় ধরনের কম্পিউটার স্কিল উল্লেখ করার ক্ষেত্রে। ঠিক আছে, সো যারই যে যতটুকু কম্পিউটার স্কিল আছে সেটা সে উল্লেখ করতে পারে। ব্যাপার হচ্ছে যে স্কিল গুলো আছে সেই স্কিল গুলোর ম্যাক্সিমাইজ ইউজ করাটাই, সেই ম্যাক্সিমাম ইউজেসটা সিভিতে শো করাটাই হচ্ছে মেন, যে অন্তত যাতে এটা জানা যে কিছু না কিছু স্কিল সেট আমার মধ্যে আছে, এটা অ্যাডমিশন কমিটিকে অ্যাকচুয়ালি জানানো। এরপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আমি অ্যাড করেছিলাম যে আমার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এবং ইংলিশে আমার যে স্কোরটা ছিল সেই স্কোরটাকে আমি এখানে দিয়েছি। আমি শুধুমাত্র টোফেল এখানে শেয়ার করেছি, কারণ আইএলটিএস আমি শেয়ার করিনি। আমি একটাই হচ্ছে এক্সাম শেয়ার করতে যাচ্ছিলাম। তো আমি আইএলটিএস আমি দিয়েছিলাম 2019 সালে, 2019-এর এপ্রিলে। তো বাই দিস টাইম ডিসেম্বর 2000 মানে নভেম্বরের দিকে আমি টোফেল দিই, এবং বাই দিস টাইম আমার হচ্ছে আইএলটিএস এর মেয়াদ শেষ হয়ে যায় 2 বছরের। সো আমি পরবর্তীতে যখন পিএইচডি অ্যাপ্লিকেশন গুলো শুরু করি তখন আমি টোফেল দিয়ে শুরু করতে চেয়েছি, যে আমি আইএলটিএস এর স্কোর আমি আর আইএলটিএস এ দেবো না, আমি টোফেলে দিব। কারণ আমি আগে বলেছি টোফেল আমার কাছে মোর একাডেমিক সাউন্ড করেছে আইএলটিএস এর তুলনায়। এরপরে কেউ যদি কোনো অনলাইনে কোর্স করে থাকে, যেমন কোর্সেরা অনেকগুলো কোর্স রয়েছে, সেই অনলাইন কোর্স গুলো করে থাকলে সার্টিফিকেশনের ক্ষেত্রে সেই কোর্স গুলো এখানে দিতে পারে। আহ, আমি আশা করি যারা বিএসসি শেষ করেছে বা এবছর শেষ করবে তারা অলরেডি জানে যে আমরা সিএসসি থেকে 4টা কোর্স করি এবং সেই 4টা কোর্সের সার্টিফিকেশন আমাদের দেওয়া হয়। তো সেই সার্টিফিকেশনের কথাটা এখানে উল্লেখ করা যেতে পারে। যদি কেউ কোনো ওয়ার্কশপ করে থাকে, ওয়ার্কশপ থেকে যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটার কথাও এখানে উল্লেখ করা যায়। মানে ইন শর্ট, যে কোনো সার্টিফিকেশন, যে কোনো কোর্স ওয়ার্ক হতে পারে, ওয়ার্কশপ হতে পারে, সেমিনার হতে পারে, যদি সার্টিফিকেশন গুলো থেকে থাকে আমরা এখানে সেই একটা সার্টিফিকেশনের ব্যাপার শেয়ার করতে পারি। এরপরে আমরা হচ্ছে রেফারেন্স, মানে আমি রেফারেন্স দিয়ে দিয়েছি যে আমার যারা রেফারি আছে, আমার যারা রিকমেন্ডার আছে তারা কে কে। তো রিকমেন্ডারের ক্ষেত্রে আমার আমার সুপারভাইজার দুজনই ছিলেন। আমার সুপারভাইজার কো সুপারভাইজার দুজনই ছিলেন, এবং আমি হাবিব স্যারকে আমাদের ডিসিপ্লিন থেকে আরেকজন আমার রিকমেন্ডার হিসেবে সবসময় ইউজ করেছি। তো রেফারেন্সের ব্যাপারে আমার কথা হবে যাদের নামই আমরা এখানে দেবো তাদের যেন সম্মতি থাকে যে রেফারি হিসেবে তাদের নাম আমরা এখানে দিচ্ছি। কারণ কনসেন্ট ছাড়া আমার মনে হয় যে নাম না দেওয়াই ভালো অন্তত, এবং কনসেন্ট ছাড়া তাদের ইনফরমেশন শেয়ার না করাই ভালো। যেহেতু আমি এই জায়গায় কি বলে কোন একটা
ডিপার্টমেন্টে যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবো, এমন হতে পারে যে তারা এলওআর সাবমিট করার পরও তাদের সাথে যোগাযোগ করতে হতে পারে। সেই জন্য তাদের সাথে কনসাল্ট করে যে যদি যোগাযোগ করে তাহলে তারা যেন সেটার রিপ্লাই দেয়, এবং তাদের ইফেক্টিভ যে ইমেল, আমাদের অনেক সময় থাকে যে অনেক সময় আমাদের যেই ইমেলটা আমরা ফ্রিকোয়েন্টলি চেক করি না, সেই ইমেল অ্যাড্রেসটা যদি দেখা যায় যে স্যারদের থেকে না শুনে কিংবা যে রিকমেন্ডার আছে তাদের থেকে না শুনে দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমার কি বলে যে রেফারিদের সাথে অ্যাডমিশন কমিটির দেখা গেল যে প্রত্যাশিত যে কমিউনিকেশন সেটা হওয়া সম্ভব হয় না। সো স্যারদের সাথে কমিউনিকেট করে আহ, যাদের থেকে আমরা রেফারেন্স নেব বা রিকমেন্ডেশন নেবো, তাদের সাথে কমিউনিকেট করে করে যে তাদের নামটা আমরা আমাদের সিভিতে অ্যাড করতে চাচ্ছি অ্যাজ আওয়ার রেফারেন্স, এই কনসেন্টটা যেন থেকে থাকে, এবং আপডেটেড যেই ইনফো গুলো তাদের ইমেল কিংবা ফোন বা অ্যাড্রেস, আপডেটেড ইনফো গুলো যাতে আমরা এখানে ইনক্লুড করি। তো এই ছিল আমার স্যাম্পল সিভি অ্যাকচুয়ালি। তো এই ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন বা কিছু আছে কিনা? ভাইয়া সার্টিফিকেশনের ব্যাপারটা নিয়ে একটু কোশ্চেন ছিল। এই হুম যেমন ধরেন আপনি বেশ কয়েকটা কোর্স করেছেন কোর্সেরা থেকে আর কি। তো হুম এইখানে ধরেন যেমন ম্যাটেরিয়াল বিহেভিয়ার ফ্রম জর্জিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, তো এখানে হুম তো কোনো একটা প্রফেসর সেই কোর্সটা কন্ডাক্ট করছে, তাই না? হুম তো হুম। সেই তার সম্পর্কে কি কিছু লেখা দরকার আছে বা নাই, সেটা সম্পর্কে একটু জানার ছিল আর কি। আমার মনে হয় যে এই সম্পর্কে না লেখাই ভালো, কারণ মানে এখানে কন্টেন্ট না বাড়ানোই ভালো। যখন আমি এটা লিখছি, যদি মনে অ্যাডমিশন কমিটির মনে হয় ওকে ফাইন, ও এই কোর্স করছে, এটা কোর্স করছে, এটা কিরকম কোর্সটা, ঠিক আছে, মানে তাহলে সে এখান থেকেই নিয়ে সার্চ করে দেখতে পারে যে হচ্ছে ওই কোর্সটা কে কন্ডাক্ট করেছে বা হচ্ছে ওই কোর্সটা কিভাবে কন্ডাক্ট হয়। তো সিভি অ্যাকচুয়ালি আমার সিভিটা প্রায় 4 পেজের। তো আমার মনে হয় সিভি আরেক আমার আমারও এখন মনে হয় আর কি, সিভি যদি আরেকটু শর্ট হতো তাহলে ভালো হতো। ঠিক আছে, তো যদি অ্যাভয়েড করা যায় তাহলে অ্যাভয়েড করাটা উচিত, যে আমি এখানে হচ্ছে ইন ডিটেলস না দিই। কারণ যদি চিন্তা করা হয় আমার এখানে কোর্সের 4টা, এই 4টা কোর্সেরই যদি আমি ডিটেলস শেয়ার করতাম যে এই প্রফেসর ক্লাস নিয়েছে বা এই প্রফেসর অমুক, তাহলে কি হতো, এটা কলেবর আরেকটু বেড়ে যেত, বড় হয়ে যেত। তো আমি সেটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। দিলে হয়তো ভালো হবে, কিন্তু মানে যত সিভিটা যতটুকু কনসাইজ এবং যতটুকু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া যায়, যেমন আমি যদি এখন সিভি বানাতাম তাহলে আমি অবশ্যই কি বলে যে এইখানে এই জায়গায় আমি এই টপিক গুলো দিতামই না, এখানে এই লেখাগুলো দিতামই না, কারণ আমার এখন মনে হয় যে এই লেখাগুলো অ্যাকচুয়ালি কোনো দরকার নেই। কিন্তু তখন আমার মনে হচ্ছে না, আমি যে এই কোর্স পড়াইছি সেই কোর্স গুলোর টপিক গুলো কি কি ছিল সেটা তো হচ্ছে বুঝবে কিভাবে, কারণ 105 103 দিয়ে তো কোনো কিছু বোঝার উপায় নেই। So, এই জন্য এখন মনে হয় যে আমি হয়তো এটা অ্যাভয়েড করতে পারতাম। হয়তো এখন আমি এখানে যদি আহ, লিখতে চেতাম তাহলে কোর্স ডটে আমি শুধুমাত্র লিখতাম যে আমি এই টপিকের কোর্স গুলো নিয়েছি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের, জাস্ট 2 লাইনের মধ্যেই সেটা শেষ। এরকম ব্যাপার হয়তো আমি এই সময় করতাম। এই ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আহ, আচ্ছা। আচ্ছা, সিভি কমপ্লিট। তাহলে আমরা পরের যেটাতে যাব সেটা হচ্ছে এসওপি। ওকে, এসওপির ব্যাপারে একটু ইন শর্ট, এসওপি তে আমার রুলস ছিল হচ্ছে, আমি যেটা যেভাবে এসওপি বিল্ড আপ করি সেটা হচ্ছে আমার রুলস ছিল হচ্ছে ফাইভ ফাইভ পয়েন্টস রুল অ্যাকচুয়ালি। তো 5 পয়েন্ট রুলসে আমার প্রথম পয়েন্ট ছিল হচ্ছে, আমি আমার প্রথম প্যারাগ্রাফে আমি যে পিএইচডি করতে আসছি এই মোটিভেশনটা আমার কোথা থেকে এসেছে বা আমি কিভাবে ডিসাইড করেছি আমি পিএইচডি করতে আসছি। আমার চাইল্ডহুডে কি এরকম কোনো কাহিনী বা এরকম কোনো স্টোরি আছে কিনা যেটা আমাকে মোটিভেট করেছে যে সায়েন্সের প্রতি, এবং সায়েন্স থেকে আমি পিএইচডির প্রতি মোটিভেশন পেয়েছি, এরকম কোনো মোটিভেশন আমার কাছে আছে কিনা সেটা আমি শুরুতেই আমার হুক হুক হিসাবে, যে আমি হুক দিয়ে যাতে আমার অডিয়েন্সকে আটকিয়ে ফেলতে পারি, সেই হুক হিসেবে আমি প্রথমেই ইউজ করবো একটা বিউটিফুল এবং ইন্সপায়ারিং স্টোরি যদি থেকে থাকে। কারণ এসওপি এসওপি হচ্ছে সরি, এসওপিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট টোটাল অ্যাপ্লিকেশন প্যাকেটে। এর কারণ হচ্ছে এসওপি একটা মাত্র মাধ্যম যেখানে তুমি ডিরেক্টলি অ্যাডমিশন কমিটির সাথে কথা বলছো। তোমার আদার যে সকল ডকুমেন্ট গুলো আছে, সেটা পেপার হতে পারে, সিভি হতে পারে, এলওআর হতে পারে, সেটা হচ্ছে তুমি এতদিন কি করে এসেছো এবং এলওআরটা কি আরেকজন তোমার সম্পর্কে কি ভাবছে সেইটা। কিন্তু এসওপিটা হচ্ছে বর্তমানে তুমি কি ভাবছো এবং বর্তমানে তোমার থট প্রসেসটা কি সেইটা, এবং সেই থট প্রসেসটা তুমি কিভাবে ডেলিভার করছো, সেই ডায়ালগটা হচ্ছে আমার এসওপি।
তার মানে এসওপির মাধ্যমে আমি ডিরেক্ট কমিউনিকেশন করছি, কথা বলছি আমার অ্যাডমিশন কমিটির সাথে। সো অ্যাডমিশন কমিটিকে শুরুতেই আমার পার্সপেক্টিভ আমি জানিয়ে দিচ্ছি যে আমার মোটিভেশনটা কি ছিল, আমি যখন পিএইচডি চিন্তা করেছি, কেন আমি পিএইচডি করতে চাই, কেন আমি পিএইচডিটাকে আসছি অন্যান্য জবের জন্য না যে এটা জানিয়ে দেওয়া প্রথমে। সেকেন্ড যেটা, এক্সকিউজ মি এক মিনিট, সরি। তো সেকেন্ড যে ব্যাপারটা, সেকেন্ড প্যারাগ্রাফ যেটা থাকবে আমার 5 পয়েন্ট রুলসে, সেটা সেটা ছিল যে আমি কেন এই ইউনিভার্সিটি চুজ করেছি। এই ইউনিভার্সিটি চুজ করার পেছনে আমার কারণটা কি, কেন ইউএসএ তে খুব সম্ভবত 5-10 হাজার, 5 থেকে 6 হাজার মতো খুব ভালো মানের ইউনিভার্সিটি আছে। তো এতগুলো ইউনিভার্সিটির মধ্যে কেন আমি এই ইউনিভার্সিটিটা চুজ করলাম, সেটার একটা খুব ভালো রিজন দিতে হবে। একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, খুব ভালো রিজন দিতে হবে। রিজন গুলো কিরকম হতে পারে, যে পার্টিকুলারলি আমি এই রিসার্চে ইন্টারেস্টেড, এবং এই রিসার্চে আমি দেখেছি যে হট টপিক গুলো নিয়ে ইউনিভার্সিটি কাজ করছে বা প্রফেসররা কাজ করছে। পার্টিকুলারলি আমি এই প্রফেসরের কাজ, প্রফেসরের প্রোফাইল দেখেছি, এই ফিল্ডের এই প্রফেসরের প্রোফাইল দেখেছি, এবং তার এই কাজটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। কারণ আমার মনে হয়েছে তার এই প্রজেক্টের এই পার্টটুকু খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। এইটা আমরা বলতে পারি অ্যাজ এ রিজন হিসাবে। বা এই প্রফেসরের সাথে যদি প্রফেসরকে ইমেল করে থাকে কেউ যে তার তার ল্যাবে বা তার কোনো প্রজেক্ট আছে কিনা এবং প্রজেক্টে তুমি ফিট কিনা, এই ব্যাপারে যখন তোমার সেই পার্টিকুলার স্কিল সেটটা থাকবে প্রফেসরের ল্যাবে জয়েন করার, সেই পার্টিকুলার স্কিল সেটটা যদি থেকে থাকে এবং প্রফেসরের সাথে ওই ব্যাপারে কমিউনিকেট হয়ে থাকে, তাহলে বলা যে হ্যাঁ আমি এই প্রফেসরের সাথে কথা বলেছি এবং প্রফেসরের সাথে কথা বলে আমার মনে হয়েছে যে এই প্রফেসরের সাথে কাজ করলে কিংবা ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটি রিসার্চ গ্রুপের সাথে কাজ করলে, সেটা নিউক্লিয়ার ফিজিক্স, যেমন আমি নিউক্লিয়ার ফিজিক্সে রয়েছি, নিউক্লিয়ার ফিজিক্স রিসার্চ গ্রুপের সাথে কাজ করলে আমার যেই মানে আমার যেই গোলটা বা আমার যেই ক্যারিয়ার গোল, সেটা আমি অ্যাচিভ করতে পারবো। এরকম রিজনিং দেওয়া যে কেন আমি ইউনিভার্সিটিটা চুজ করেছি, আমার কারণ মানে আমার কি কারণ যে আমি এটা চুজ করব, এবং এই ইউনিভার্সিটি কে আমার মনে হয় যে কিভাবে ইউনিভার্সিটি আমার ক্যারিয়ারে হেল্প করতে পারে, সেই রিজনিং গুলো দেওয়াটা সেকেন্ড প্যারাগ্রাফে। থার্ড প্যারাগ্রাফে মেনলি বলা উচিত যে কেন ডিপার্টমেন্ট তোমাকে সিলেক্ট করবে, এইটা বলা। মানে প্রথমে আমি বললাম যে কেন আমি ডিপার্টমেন্টকে সিলেক্ট করেছি বা এই ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি কিংবা এই ডিপার্টমেন্টকে সিলেক্ট করেছি। থার্ড প্যারাগ্রাফে আমি বলবো কেন এবার ডিপার্টমেন্ট আমাকে সিলেক্ট করবে, আমার কি স্কিল সেট আছে। তো এখানে যদি আমার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, সেই রিসার্চ এক্সপিরিয়েন্সটা কিভাবে ডিপার্টমেন্টের যে রিসার্চ ডিরেকশন গুলো আছে, যেমন আমার, আমি ধরলাম যে আমার ম্যাটেরিয়াল সায়েন্সে এক্সপিরিয়েন্স রয়েছে বা কন্ডেন্স ম্যাটার আমার এক্সপিরিয়েন্স রয়েছে, ডিপার্টমেন্টের কন্ডেন্স ম্যাটার ডিরেকশনে সেইটা কিভাবে হেল্পফুল হতে পারে, সেটা এখানে এক্সপ্লেন করা যেতে পারে। যে এই কারণে হেল্পফুল হতে পারে কারণ ডিপার্টমেন্টও আমার থেকে কি হতে হবে, যে আমার থেকেও ডিপার্টমেন্টের সার্ভিস পেতে হবে। সো আমি কি সার্ভিসটা ডিপার্টমেন্টকে প্রোভাইড করতে পারি অ্যাজ অ্যান ইন্টেলেকচুয়াল, অ্যাজ এ গ্রাজুয়েট স্টুডেন্ট, সেইটা জানানো। এখানে আহ, যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কারো থেকে থাকে অ্যাজ এ টিচার, কিংবা হচ্ছে কি বলে যে কোনো জায়গায় যদি দেখা যায় কেউ কোনো ওয়ার্কশপ নিয়েছে, কোনো একটা ক্লাসে মানে কোনো একটা ক্লাস নেওয়ার ব্যাপারে তার এক্সপোজার আছে, সেটাও এখানে ছোট ছোট ব্যাপারগুলো এখানে এক্সপ্লেন করা বা এখানে বলা যেতে পারে যে এই কারণে আমি টিএ হিসেবেও সাকসেসফুল হব, এজ এ টিচিং হিসেবে আমি সাকসেসফুল হব, কারণ আমার এই এই হচ্ছে কোয়ালিফিকেশন রয়েছে, আমি এই কাজগুলো করে এসেছি। তো 3 নম্বর প্যারাগ্রাফে, 3 নম্বর প্যারাগ্রাফের পয়েন্টটা যেটা হবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট কে কনভিন্স করানো যে আমি এই ডিপার্টমেন্টের জন্য এলিজিবল এবং আমার এই ক্রাইটেরিয়া বা এই যোগ্যতাগুলো আছে যেটা এই ডিপার্টমেন্টের দরকার হতে পারে। 4 নম্বরে যদি আসি, সেটা এটা কাইন্ড অফ অপশনাল বলতে পারি আমি। সেটা হচ্ছে যে আমি শেয়ার করব। আচ্ছা, 3 নম্বর ব্যাপারে আরেকটু কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে তোমার যে রিসার্চের যে স্কিল সেট গুলো আছে, যে রিসার্চ করে তুমি কি শিখেছো, কিংবা রিসার্চের বাইরে কোডিং এর কোনো স্কিল সেট যদি থেকে থাকে, কিংবা আহ, কোন কোর্স ওয়ার্কটা তোমার মনে হয় যে তোমাকে এই ডিপার্টমেন্টের রিসার্চ ডিরেকশন গুলোতে হেল্প করতে পারবে, বা কোন কোর্স ওয়ার্কের কারণে তুমি মানে কোন কোর্স ওয়ার্ক গুলো তোমাকে আরো বেশি পরিমাণে ইন্টারেস্টেড করেছে কোনো ফিল্ডের প্রতি, যেটা ডিপার্টমেন্ট যেগুলো এক্সপ্লোর করছে, এই ধরনের কানেকশন গুলো বিল্ড আপও আমরা 3 নম্বরে করতে পারি, কারণ দিতে পারি যে এই কারণে আমার মনে হয়েছে যে আমি এই ডিপার্টমেন্টের জন্য ভ্যালুয়েবল অ্যাসেট হবো। আচ্ছা, এবার আসি 4 নম্বরে। 4 নম্বরে
যদি এই যে আমাদের টোটাল জার্নি আছে, টোটাল জার্নিতে আমরা প্রত্যেকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি ফেস করি। তো এই চ্যালেঞ্জ গুলোকে শেয়ার করা ডিপার্টমেন্টের সাথে, যে আমরা কি চ্যালেঞ্জ ফেস করছি এবং এই চ্যালেঞ্জ গুলো কিভাবে আমাদেরকে অ্যাকচুয়ালি বর্তমানে আমরা যে যে একটা কি বলে যে স্কিল সেটের বা এক্সপিরিয়েন্স মানুষ হয়েছে সেটা কিভাবে কন্ট্রিবিউট করছে, এবং এই চ্যালেঞ্জ গুলোতে আমি যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি সেই সেই সিচুয়েশন গুলো কিভাবে আমাকে হেল্প করবে, তার অভিজ্ঞতাগুলো কিভাবে আমাকে হেল্প করবে আমার পিএইচডি ক্ষেত্রে। পিএইচডি চমৎকার চমৎকার লেভেলের একটা স্ট্রেসফুল জার্নি। সো স্ট্রেসফুল জার্নিতে যখন তুমি প্রবেশ করতে যাবে, তো স্ট্রেসফুল জার্নির স্ট্রেসটা কিভাবে হেল্প করতে পার মানে মানে সরি স্ট্রেসফুল জার্নির স্ট্রেসটা কিভাবে হ্যান্ডেল করবে, সেই জিনিসটাকে জাস্টিফাই করা। যে আমি, হ্যাঁ স্ট্রেসফুল, আমি জানি পিএইচডি স্ট্রেসফুল জার্নি, বাট আমি এরকম চ্যালেঞ্জ ফেস করে আসছি। সো আমি আমি বিলিভ করি যে আমি পিএইচডি চ্যালেঞ্জটাকে হচ্ছে হ্যান্ডেল করতে পারবো, পিএইচডি চ্যানেলটাকে আমি ওভারকাম করতে পারবো। তো এই জিনিসটা শেয়ার করা যেতে পারে, যে আমি যদি কোনো চ্যালেঞ্জ ফেস করে থাকি সেগুলোকে কমিটির সাথে শেয়ার করা আমার লাইফের জার্নিটা। নাম্বার 5 হচ্ছে শর্ট এবং লং টার্ম গোল। শর্ট গোল বলতে হচ্ছে আগামী 4-5 বছরের মধ্যে আমি কি করতে চাই, বা 5-6 বছর মানে পিএইচডি এবং পিএইচডি পরবর্তী সময় আমি কি করতে চাই, এটা হচ্ছে আমার শর্ট টার্ম গোলের মধ্যে আমরা রাখবো। লং টার্ম গোলে হচ্ছে এর পরবর্তী লাইফে আমার এন্টায়ার যেই লাইফের যেই গোলটা, সেটাকে হচ্ছে এদের সামনে উপস্থাপন করা, প্রেজেন্ট করা। যেমন কেউ যদি পরবর্তী লাইফে পোস্ট ডকে দিতে চায়, সে পোস্ট ডকের কথা বলবে যে পিএইচডি পরে আমি পোস্ট ডকে করতে চাই। তো পোস্ট ডক আমি একটা ভালো ইউনিভার্সিটি করতে চাই, যাতে আমার কি বলে যে একাডেমিক যেই অ্যাবিলিটি, আমার রিসার্চ যে অ্যাবিলিটি, সেটা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এবং লং টার্ম গোলে হচ্ছে, আমি লং টার্ম গোল কি হতে পারে, যে আমি পরবর্তীতে একাডেমিশিয়ান হব এবং আমি ল্যাব সেট আপ করতে চাই, যাতে আমি একটা ভালো এনভায়রনমেন্ট দিতে পারি, আমার রিসার্চকে আমি ভালোভাবে কন্ডাক্ট করতে পারি এবং স্টুডেন্টদেরকে এঙ্গেজ করতে পারি। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যে প্রত্যেকটা ইনফরমেশন যেন পরস্পরের সাথে লিঙ্কড আপ হয়। কোনো ইনফরমেশন যেন যেন এরকম মনে না হয় যে ইনফরমেশন গুলো একটু ছাড়া ছাড়া রয়ে গেছে বা হুট করে উড়ে এসে জুড়ে উঠেছে। ঠিক আছে, যদি খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, তাহলে তুমি কেন ইউনিভার্সিটি চুজ করেছো এইখান থেকে শুরু করে তোমার 5 নাম্বার যে শর্ট টার্ম বা লং টার্ম গোল, এই সবগুলো কিন্তু কানেক্ট হবে যদি কানেক্ট করা যায়। কেন চুজ করেছো, কারণ তোমার মনে হচ্ছে এই ইউনিভার্সিটির এই রিসার্চ ডিরেকশনটা ভালো, তাহলে তুমি যখন লং টার্ম গোলে বলবে তখন কিন্তু তুমি সেই মানে সেকেন্ড প্যারাগ্রাফ থেকে একটা রেফারেন্স দিতে পারো, যে যেহেতু আমি এই ইউনিভার্সিটি রিসার্চ ডিরেকশন আমি ইন্টারেস্টেড, সুতরাং এই সেট আপটা আমি এখানে, আমি পরবর্তীতে আমার লাইফে এইটার ফার্দার যে কি বলে ডিরেকশন, সেটা নিয়ে কাজ করতে চাই, এবং আমি আমার ল্যাব সেট আপ করতে চাই, যেখানে আমি আরো অনেকের সাথে কোলাবোরেশন করতে পারবো। ঠিক আছে, এরপরে হচ্ছে যদি 3 নাম্বার সাথে আমি কানেক্ট করতে চাই, যে হচ্ছে কেন ডিপার্টমেন্ট তোমাকে সিলেক্ট করবে, ওখানে তুমি অলরেডি বলবে যে তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স রয়েছে কিংবা তুমি তোমার কোর্স ওয়ার্ক রয়েছে। তো ওইখানের সাথে লং টার্ম গোলটাকে তুমি বা শর্ট টার্ম গোলটাকে তুমি কানেক্ট করতে পারো, যে আমার এই একাডেমিক কোর্স গুলোর কি বলে যে ইন্টারেস্টেড আগে থেকেই ছিল, তো এগুলোর অ্যাপ্লিকেশন ফিল্ড বা এগুলোর ইন ডেপথ আমি আরো বেশি এক্সপ্লোর করতে চাই। সো আমি সেটা আমার পিএইচডি সময় করব এবং আমি আমার পিএইচডিটা নেব। এরকম ব্যাপারটা এরকম যে কানেক্ট করা এসওপি গুলো যেন প্রত্যেকটা প্যারাগ্রাফের সাথে প্রত্যেকটা প্যারাগ্রাফ গুলো মানে ইনডিরেক্টলি কানেক্টেড থাকে, যেন এরকম মনে হয় না যে হঠাৎ করে কোনো একটা ইনফরমেশন ফোর্সলি তোমার এসওপিতে চলে এসেছে। সিজিপি এর পরে এসওপি হচ্ছে সবচেয়ে বেশি ওয়েটেজ ক্যারি করে অ্যাপ্লিকেশন প্যাকেটে। সো এসওপিটা সব সময় খুব সময় নিয়ে এবং বারবার রিফ্রেশ করে রিফাইন করতে হবে। এসওপির ব্যাপারটা যেটা হয়, যে এসওপি কপি যেন না হয়। এসওপি অনেক সময় দেখা যায় যে কপি হয়ে যায়, আমরা হয়তো কোনো একটা জায়গায় রেফারেন্স থেকে দেখতে গিয়ে কপি হয়ে যেতে পারে। তো কপি যেন না হয়ে যায়, কারণ প্লাগিয়ারিজম যদি ডিটেক্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্যাকেট টোটালি বাতিল হয়ে যাবে, আদার কোনো ক্রাইটেরিয়াতে তারা দেখবেই না। তো এই ব্যাপারটা একটু সাবধান থাকতে হবে, এসওপি যেন আমাদের সম্পূর্ণ নিজের কথা হয়। কারণ যখন তুমি নিজের সত্য কথাটা বলবে তখন সেটা শুনতে অ্যাকচুয়ালি একটা গুড স্টোরি লাগে। এসওপিটা হচ্ছে তোমার নিজেকে সেল করার জায়গা। সো তোমার সেলিং প্যাকেজ যত ভালো হবে, সেলিং প্যাকেজ যত ইউনিক হবে, এটা তোমার চান্স আরো বাড়িয়ে দেবে অ্যাডমিশনের ক্ষেত্রে। সো আমি আবারও একটু বেশি স্ট্রেস দিচ্ছি প্ল্যাগিয়ারিজমের ক্ষেত্রে, কারণ প্ল্যাগিয়ারিজমের ক্ষেত্রে যদি প্ল্যাগিয়ারিজম ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে
মানে এসওপি শুধুমাত্র যে এই বছর অ্যাপ্লাই করলাম এই বছর এম বাতিল, সেটা সেরকম হবে না। আহ, এরকমও হতে পারে যে ইউনিভার্সিটি তোমাকে টোটালি আর তোমার কোনো অ্যাপ্লিকেশনই পরবর্তীতেও তারা একসেপ্ট করবে না, এরকমও হতে পারে। কারণ এসওপি যে ব্যাপারটা হয়, টোটাল এসওপি গুলো খুব সম্ভবত আমি যতটুকু আমার ডিজিএস এর সাথে কথা বলে শুনেছি, একটা স্টোরেজ থাকে যেখানে তারা প্ল্যাগিয়ারিজম চেক প্রত্যেক বছরই, সেখানে তারা কি বলে যে এসওপি গুলোর প্ল্যাগিয়ারিজম চেক করা হয়। সো যদি দেখা যায় যে একই পার্সন একইভাবে প্ল্যাগিয়ারিজম করছে, সো সেক্ষেত্রে কিন্তু আহ, যেটা বলা হয় যে হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে খুব অনেক বেশি পরিমাণে সমস্যা হয়ে যাবে, মানে আমার অন্তত যতটুকু মনে হয়েছে আমার ডিজিএস সাথে কথা বলে। সুতরাং আমি এই জন্য বেশি স্ট্রেস দিচ্ছি যে প্ল্যাগিয়ারিজম যেন না হয়, এসওপিটা যেন সম্পূর্ণ নিজের কথা হয়ে থাকে। আচ্ছা, আমি আর খুব একটা বেশি সময় নেবো না, এলওআর এর ব্যাপারে একটু সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। এলওআর এর ব্যাপারটা যেটা হয়েছে, এলওআরটা যেটা হবে, এলওআরটা আমরা শুধুমাত্র এমন না যে বড় বড় প্রফেসর কিংবা বড় বড় রিসার্চার বা বড় বড় পজিশনে যারা আছে তাদের থেকেই নিতে হবে, এটা একটা ভুল ধারণার মধ্যে পড়ে আমার মনে হয়। কারণ আমারও একসময় মনে 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 হতো যে আমি যদি আহ, খুব বড় বড় লোকদের কাছ থেকে রিকমেন্ডেশন নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। বাট রিকমেন্ডেশনের ব্যাপারটা হচ্ছে, রিকমেন্ডেশন তার থেকেই নেওয়া উচিত যে তোমাকে ভালোভাবে জানে, যে তোমার স্ট্রং যে পয়েন্ট গুলো সেটা জানে, যে তোমার উইক পয়েন্ট যেগুলো সেটা জানে, এরকম পার্সন থেকে নেওয়া উচিত। সে যদি লেকচারারও হয় বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, ডাজেন্ট ম্যাটার। ব্যাপার হচ্ছে তোমার ইন ক্লাস টিচার কিংবা তুমি রিসার্চ করেছো যার সাথে সেই প্রফেসর, উনি তোমাকে ভালো জানে। উনি তোমাকে হচ্ছে ক্লাসের পারফরমেন্স এর দিকেও জানতে পারে, তোমার রিসার্চের পারফরমেন্স দিয়েও সে তোমার ব্যাপারে তার ভালো একটা আইডিয়া আছে। কারণ যখন আমরা কোর্স ওয়ার্ক করি একজন টিচারের সাথে আমরা পুরো একটা সেমিস্টার কাটাই সেই কোর্সে। আবার যখন আমরা রিসার্চ করি সে একজন সুপারভাইজারের সাথে আমরা প্রায় 6 মাস 1 বছর, ক্ষেত্র বিশেষে 1.5 বছরও কাটাই সেই প্রফেসরের সাথে। সো আমার ইন অ্যান্ড আউট, আমার স্ট্রং পয়েন্ট, আমার উইক পয়েন্ট, আমি কোথায় ইমপ্রুভ করতে পারি, এইটা আমার সেই প্রফেসর, আমার সেই সুপারভাইজার খুব ভালোভাবে জানে। র্যান্ডমলি কারো থেকে যদি আমি আহ, কাছতে গীতা বেকাম হিন্দু, তারপর আপনি বলেন যে আল্লাহ রসুল খারাপ, ইসলাম খারাপ, আহ, কিন্তু আপনি মুসলমান নাম ধারণ করে এটা যদি বলেন। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা যে প্রফেসর বা যেই টিচার আমাকে খুব ভালোভাবে জানেন, যে সুপারভাইজার আমাকে ভালোভাবে জানেন, তার থেকে আমি যেন এলওআরটা নিতে পারি, এইটাই হওয়া উচিত আমাদের মেইন টার্গেট। ঠিক আছে, তো এলওআর এর ব্যাপারে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে, যখন এলওআর এর ব্যাপারে শুধু যে প্রশংসামূলক বাণী হচ্ছে ইফেক্টিভ তা না। কারণ অ্যাডমিশন কমিটি জানে তোমার প্রফেসর তোমার প্রশংসাই করবে, এটা 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 তাদের অবশ্যই জানা আছে যে প্রফেসর প্রশংসাই করবে। কিন্তু প্রশংসা সবাই করে, কিন্তু একজন সঠিক প্রফেসর তার স্টুডেন্টকে ক্রিটিসাইজও করতে পারে বা তার স্টুডেন্টের উইক পয়েন্টও জানে, এবং সেই উইক পয়েন্টকে স্টুডেন্ট কিভাবে ওভারকাম করছে সেটাও সেই প্রফেসরের জানা থাকে। সো যখনই হচ্ছে কি বলে যে এলওআর এর ব্যাপারে চিন্তা করবে, টিচারদের সাথে কথা বলবে, স্যারদের দেখা গেল রিসার্চ সুপারভাইজারের সাথে কথা বলা, তো তুমি তোমার এই রিসার্চের লাইফে অনেক সময় দেখা যাবে কি যে তুমি কোনো একটা আইডিয়া নিয়ে স্টাক হয়ে আছো অনেক সময়, কিন্তু সেটা থেকে বেরোতে পারছো না বা সেটা থেকে তুমি মুভ অন করতে পারছো না। কিন্তু সামহাও কোনো না কোনো দিন, মানে পারসিস্টেন্সির মাধ্যমে, যে ক্রমাগত এটার পিছনে লেগে থাকা, সময় দেওয়া, হার্ড ওয়ার্ক করা, আরো বেশি লিটারেচার পড়ে তুমি সেই প্রবলেমটা সলভ করলে, এটা কিন্তু একটা বড় স্কিল, যে তুমি একটা প্রবলেম নিজেকে সলভ করলে। তো প্রফেসর যদি এই কথাটা লেখে যে হ্যাঁ সে একটা সময়ে প্রবলেমে যদি সে আটকেও যায়, কিন্তু সে সেটার পেছনে অনেক পরিমাণ সময় সময় অনেক পড়াশোনা স্টাডি করে সে সেটা সলভ করছে, এই যে একটা কোয়ালিটি, এই যে একটা স্কিল, যে প্রবলেম থেকে বেরিয়ে আসা, প্রবলেমকে সলভ করা, এটা কিন্তু এটা কিন্তু মানে খুবই নর্মাল, খুব নর্মাল সাউন্ড করে। এটা কিন্তু মানে প্রশংসার অত্যুক্তি না, কিন্তু এটা কিন্তু একটা বড় আমার স্কিল হিসাবে অ্যাডমিশন কমিটির কাছে পরিচিতি পায়, যে আমি একটা প্রবলেম থেকে ওভারকাম করতে পারি। এবং এটা কার কার কাছ থেকে আসছে? সেই প্রফেসরের কাছ থেকে আসছে যে প্রফেসরের সাথে আমি প্রায় 1-1.5 বছর, বা যে সুপারভাইজারের সাথে আমি 1-1.5 বছর কাজ করেছি। এবার ধরি যে কোন একটা প্রফেসর, মানে কোন একটা টিচার যার থেকে তুমি রেকমেন্ডেশন নিচ্ছ, সে তোমার রিসার্চ সুপারভাইজার নয়, সে তোমার কোর্স, হয়তো কোন একটা কোর্স নিয়েছে বা দুটো কোর্স নিয়েছে। তো সেই কোর্সের ক্ষেত্রে সে কিভাবে বলতে পারে? সেই কোর্সের ক্ষেত্রে সে বলতে পারে মানে
যদি এরকম হয়ে থাকে যে তুমি কোর্সের কোনো প্রবলেমে আটকে গেছো, সেই কোর্সের প্রবলেমটা নিয়ে তুমি তার সাথে অবশ্যই কথা বলছো, বা সেই কোর্সের প্রবলেম সলভ করে তুমি তাকে অবশ্যই দেখাইছো। হয়তো সেই প্রবলেম সলভ হয়েছে বা হয়নি, হয়তো প্রফেসর তোমাকে আরেকটা ডিরেকশন দিয়েছে, তুমি এভাবে না করে এভাবে করো, এন্ড দেন তুমি সেটা সলভ করে নিয়ে গেছো এবং সেটা সলভ হয়েছে। তো এই এই যে হচ্ছে প্রফেসরের সাথে কমিউনিকেশন, ডিসকাশন, প্রবলেম সলভিং নিয়ে, প্রফেসরের ক্লাসে অ্যাটেন্টিভ হওয়া, কোর্স ওয়ার্কে ভালো করা, কোর্স ওয়ার্কের সিটি হতে পারে, কোর্স ওয়ার্কের কি বলে অ্যাসাইনমেন্ট হতে পারে, সেগুলোতে ভালো করা, সেগুলো নিয়ে প্রফেসরের সাথে কথা বলা, এই যে কমিউনিকেশন গুলো, এই কমিউনিকেশন গুলো ইন জেনারেল নর্মাল ওয়েতে আমার এলোয়ারে চলে আসতে পারে। এবং এলোয়ারে যদি এগুলো নর্মাল ওয়েতে চলে আসে, সেগুলোই খুব বেশি ট্রু সাউন্ড, মানে সাউন্ড করে আর কি, যে এটা অ্যাকচুয়ালি ট্রু, এখানে কোনো মানে ফলস কিছু নেই, মেকি কিছু নেই। তো মানে এলোয়ারের ব্যাপারটা এভাবে ভাবতে পারো। তো যেহেতু এলোয়ারটা আমাদের হাতে না, এলোয়ারটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের টিচারদের হাতে, যাদেরকে আমরা নমিনি হিসাবে হচ্ছে, বা যাদেরকে আমরা রেফারেন্স হিসাবে অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাড করব। এবং এলওআর যখন অ্যাড করা হবে অ্যাপ্লিকেশন পোর্টালে, তো টিচারদের কাছে ডিরেক্টলি লিঙ্কটা চলে যায় যে আপনি এই লিঙ্কে যে আপনার লেটার অফ রিকমেন্ডেশন আপলোড করুন। তো সেই ক্ষেত্রে যেটা টিচারদের নিজেদেরকেই এটা লিখে আপলোড করতে হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের যারা টিচার থেকে থাকেন তাদের অনেক সময় সময়ের স্বল্পতার কারণে তারা অনেক সময় হচ্ছে আমাদেরকে বলেন যে আমাদের একটা ড্রাফট করে নিয়ে যেতে, যাতে যাতে সেই ড্রাফটটা উনি মডিফাই করে আপলোড করে দিতে পারেন, যেটা কমপ্লিটলি নর্মাল আমার কাছে মনে হয়। অন্তত আমাদের আমাদের দেশের টিচারদের যেই পরিমাণ ওয়ার্কলোড থেকে থাকে সেই প্রেক্ষিতে আমি বলছি। অনেক টিচার আছেন ওই ওয়ার্কলোডের মধ্যে থেকেও আমাদেরকে হচ্ছে এলওআর নিজেরা লিখে দেন, এবং মানে তাদের কাছে অ্যাপ্রিসিয়েশন, মানে তাদের অ্যাপ্রিসিয়েশন করার ভাষা আমার নেই, যে ওই সময় নিয়ে এত ওয়ার্কলোডের মধ্যেও তাদের কাজ মানে এলওআর দেওয়ার মতো একটা ইম্পর্টেন্ট কাজ তারা করছে। তো যদি নিজেকেই ড্রাফট করে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে আমি বেশি প্রশংসা নিজের না করে ফেলি, এবং প্রশংসা করতে গিয়ে এমন কিছু না বলে ফেলি যেগুলো আসলে ম্যাচ করে না, আমার আদার আদার ক্রাইটেরিয়ার সাথে কোনো কিছু ম্যাচ করে না। সো এই এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা সাজেশন যেটা আমি দিতে পারি সেটা হচ্ছে চেষ্টা করা যে আমাদের এলওআর গুলো যদি সম্ভব হয় তাহলে টিচারদের যে প্যাড থেকে থাকে সেই প্যাডে আর কি নিয়ে নেওয়া। মানে টিচারদের হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড মডিফাই করে হচ্ছে আমাদের টিচারদের যে নিজস্ব প্যাড থাকে সেই প্যাডটাকে আমরা মডিফাই করতে পারি, বা আমাদের যে রিসার্চ সুপারভাইজার থাকে তাদের প্যাডটাকে মডিফাই করে যাতে আমরা এলওআরটা নিতে পারি। এটা এটা দেখতে ভালো দেখায়, এই জন্যই বলা যে অফিসিয়াল অফিসিয়াল একটা ব্যাপার থাকে, যে এটা টিচার নিজেই আপলোড করেছে, ব্যাপারটা এরকম হয়। আচ্ছা, এলওআর আর একটা ব্যাপার, যেহেতু দেখা যায় যে আমরা চাই যে অনেকেই সেম প্রফেসরের কাছ থেকে এলওআর নিতে চাবো, যেহেতু আমরা খুলনা ইউনিভার্সিটির ফিজিক্স ডিসিপ্লিন, সো আমরা একই প্রফেসরের কাছ থেকে নিতে পারি। তো সেক্ষেত্রে খেয়াল রাখা বা স্যারের সাথে কমিউনিকেট করা যেন কোনোভাবে মিসম্যানেজমেন্ট না হয়ে যায়, একজনের এলোয়ার এর সাথে আরেকজনের এলোয়ার মিসম্যানেজমেন্ট না হয়ে যায়, এটা হচ্ছে কমিউনিকেট করা। তো টিচারদের সাথে প্রপার কমিউনিকেটের মাধ্যমে অ্যাকচুয়ালি এলোয়ারটা বিল্ড আপ হবে। তো গত 4 বছরে যে সকল কোর্সে টিচারদের সাথে ইন্টারাকশন ভালো ছিল, যে সকল কোর্সে টিচারদের সাথে কমিউনিকেশন ভালো ছিল, সেই সকল টিচারদেরকে আমরা সিলেক্ট করতে পারি এলোয়ার এলোয়ার এর জন্য। তাদেরকে হচ্ছে তাদের কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারি, তাদের মতামত নিতে পারি। অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনের সময় তারা তারা আমাদেরকে কি সাজেশন দেয় সেটা শুনতে পারি। কারণ তারা যখন সাজেশন দিচ্ছে, এর মানে হচ্ছে তারাও চাচ্ছে যে যাতে আমি আমার অ্যাপ্লিকেশন প্যাকেটটা ভালো করি। এবং যদি আমরা একই প্রফেসর সিলেক্ট করি কিংবা ড্রাফটিং, দেখা যায় যে ড্রাফটিং যখন নিয়ে যাচ্ছি প্রফেসরের কাছে, টিচারের কাছে, তো দেখা যায় কি যে যেহেতু ড্রাফটিং নিয়ে যাচ্ছি, নিজের করে নিয়ে যেতে হচ্ছে, তো লেখার যে টোনটা সেটা যেন আমার অন্যান্য লেখার টোনের থেকে আলাদা, যেটা আমি সাবমিট করছি, যেরকম আমার এসওপি। সো আমার এলওআর এর টোন এবং আমার এসওপি টোনটা যদি একই রকম হয়, সেই ক্ষেত্রে সেটা সাসপিশিয়াস সাউন্ড করবে। তো এই জিনিসটাও খেয়াল রাখা উচিত যে ওয়ার্ডিং এর ক্ষেত্রে বা লেখার স্ট্রাকচারের ক্ষেত্রে যেন এলওআর এর যে ড্রাফটটা আমি নিয়ে যাবো টিচারের কাছে, টিচার অবশ্যই সেটাকে আবার মডিফাই করবেন, বাট টোন বা স্ট্রাকচারটা যেন একই রকম না হয়ে যায়। এটাও একটু আমার মনে হয় খেয়াল রাখার দরকার আছে। আহ, এছাড়া এলওআর এর ব্যাপারে আমি আশা করি যে আমরা যখন পরবর্তী আরো সেশন নেব, ওখানে আরো ডিটেলস ডিসকাশন হবে। আহ, এখন আমরা প্রায় সময় অনেকখানি নিয়ে ফেলেছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তো
এছাড়া আমার আজকে আর কিছু বলার নেই। আমরা এলওআর, সিভি কিংবা এসওপি নিয়ে ইন ডিটেলস যে সেশন নেওয়ার চিন্তা করেছি সেগুলোতে আমরা নেব। আর আমি চেষ্টা করব, আমি আমার এসওপিটা পাইনি বা এসওপিটা পাইনি বলে অ্যাকচুয়ালি আমি দেখাতে পারিনি। আমার এসওপি আমার কম্পিউটার ক্র্যাশের কারণে আমার টোটাল যে হার্ড ড্রাইভের যে সকল ফাইলগুলো ছিল সবগুলো আমি লস্ট করে ফেলেছি আর কি, আমার হারিয়ে গেছে। তো আমি দেখি, যদি চেষ্টা করবো যে আমি আবার খুঁজতে হবে যে কোনো ক্লাউডে আমার কোনো এসওপি আছে কিনা। যদি থাকে হয়তো দেখা গেল যখন ডিটেলস ডিসকাশন যেই নেবে সেই সেশনটা, সে হয়তো তার এসওপিটা নিয়ে ডিসকাস করবে, বা সে তার সিভিটা নিয়ে আরো ইন ডিটেলস ডিসকাস করবে কিভাবে সিভিটাকে আরো ভালো করা যায়। এই ব্যাপারে ইন ডিটেলস ডিসকাশন গুলো আহ, ওই ইন্ডিভিজুয়াল সেশনেই হবে। তো আশা করি সবাই সেখানে যুক্ত হবে। আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে কিনা কারো? সো নো কোয়েশ্চেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এসওপি যখন আমরা রেডি করব বা করতেছি যখন, তখন তো আমরা তো ধরেন একসাথে বেশ কয়েকটা ইউনিভার্সিটি টার্গেট করি, তাই না? এমন তো না যে একটা ইউনিভার্সিটিতে করলাম বা একটা থেকে আমাদের চলে আসলো বা একটাতেই হইলো, এমন তো না। তো মাল্টিপল ইউনিভার্সিটিতে যখন আমরা অ্যাপ্লাই করতেছি তখন সবার জন্যই তো আলাদা আলাদা ভাবে আমাদেরকে চিন্তা করতে হয়। তো সেই দ্যাটস ট্রু। ব্যাপার আমরা তো আর একটা এসওপি দিয়ে সব জায়গায় তো আর চালাতে পারছি না। তো না, সেক্ষেত্রে টিপস দেন যে কিভাবে এই জিনিসটাকে মডিফাই করে আহ, মানে একসাথে অনেকগুলো ইউনিভার্সিটিতে আর কি কাজে লাগানো যায় আর কি এই এসওপির আচ্ছা ব্যাপার। আচ্ছা, খুবই খুব খুব চমৎকার সেম একটা কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে এলোয়ারের ক্ষেত্রেও। হুম হুম হুম। আচ্ছা, তো আমি এসওপিটা নিয়ে বলি। কোশ্চেনটা অ্যাকচুয়ালি খুব চমৎকার, কারণ এই কোশ্চেনের কারণে, মানে এই কোশ্চেনটা আমার মাথায় আসার কারণে আমি সেই আমি যেটা বললাম যে 5 পয়েন্ট রুলস আমি যেটা আমার বানাইছিলাম, যে স্ট্রাকচার, যেটা আমি স্ট্রাকচারটা সব সময় সেম রেখেছি। আমি যতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি প্রত্যেকটা ইউনিভার্সিটি আমার স্ট্রাকচারটা সেম। তো আমি যদি আবার একটু যাই, প্রথমে আমার ছিল মোটিভেশন। ইউনিভার্সিটি যেটাই হোক, আমার মোটিভেশন চেঞ্জ হওয়ার কথা না। সো প্যারাগ্রাফ 1 নিয়ে আমার কোনো প্রকার টেনশন করার দরকার নেই, যদি আমি স্ট্রাকচারে যাই, মানে আমার কথা বলছি। সেকেন্ডে, আমি কেন ইউনিভার্সিটি চুজ করছি এইখানে আমার ডিফারেন্স করতে হবে, যে আমি অ্যাকচুয়ালি কেন চুজ করছি। সো এইখানে আমি ডিফারেন্স করব যে এই ইউনিভার্সিটিতে আমি এই কারণে চুজ করেছি, এই ইউনিভার্সিটিতে হয়তো কারণটা ভিন্ন। তো ওই কারণগুলোকে আমি চেঞ্জ করে দেবো সেকেন্ড প্যারাগ্রাফে। থার্ড প্যারাগ্রাফে ইউনিভার্সিটি কেন আমাকে চুজ করবে, এইখানে খুব বেশি মডিফিকেশন হবে না, কারণ আমার যে কোয়ালিটিটা অ্যাকচুয়ালি আছে সেটা অলরেডি হয়ে গেছে। এটা এখন আর বিল্ড আপের কিন্তু কিছু নেই পিএইচডির আগে। সো এইখানে জাস্ট ইউনিভার্সিটির নাম চেঞ্জ হবে। যে আমি হয়তো লিখলাম যে আগে যে ইউনিভার্সিটি অফ কেন্টাকি আমাকে হচ্ছে এই কারণে চুজ করা উচিত কারণ আমি এই, এখন আমি লিখবো যে ইউনিভার্সিটি অফ টেনেসি আমাকে এই কারণে চুজ করা উচিত কারণ আমি এই। ঠিক আছে, এইখানেও খুব বেশি মডিফিকেশন নেই। এর পরবর্তীতে হচ্ছে আমার কি চ্যালেঞ্জের যে পার্টটা, সেখানেও নেই, কারণ এটা আমার রিয়েল লাইফ ব্যাপার, আমার এখানে ট্রু স্টোরি, তো এখানেও আমার চেঞ্জের কিছু নেই। এরপরে যেটা আসি লং টার্ম এবং শর্ট টার্ম গোল, এটাও আমার মনে হয় না যে চেঞ্জের কোনো ব্যাপার আছে, যদি না আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ট্র্যাক চেঞ্জ করি। যেরকম কোন ইউনিভার্সিটিতে আমার মনে হলো যে আমি কন্ডেন্স ম্যাটারে অ্যাপ্লাই করি, তাহলে তো আমার কন্ডেন্স ম্যাটারের ট্র্যাকেই লিখতে হবে। কোন ইউনিভার্সিটিতে আমার মনে হলো যে আমি নিউক্লিয়ার ফিজিক্সে ইন্টারেস্টেড শো করব, তাহলে আমার নিউক্লিয়ার ফিজিক্সের ইন্টারেস্টেড দিতে হবে। লং টার্ম শর্ট টার্ম গোলটা ওভাবেই হচ্ছে লিখতে হবে, যখন যেই ডিরেকশনে, যে রিসার্চ ডিরেকশনে আমি আমাকে দেখতে চাচ্ছি এসওপিতে। তো মেইন চেঞ্জ হবে নাম্বার 2। নাম্বার 2 তে সেটা হচ্ছে যখন আমি কেন ইউনিভার্সিটি চুজ করেছি সেই ক্ষেত্রে বাদ বাকি স্ট্রাকচারের চেঞ্জের সম্ভাবনা খুবই কম হবে। আহ, কারণ এখানে বাদ বাকি যে পোর্শন বা পয়েন্ট গুলো আছে, সেই পয়েন্ট গুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজস্ব কথা। এটা আমার নিজস্ব লাইফের কথা, এটা আমার নিজস্ব ইচ্ছার কথা, এটা আমার নিজস্ব এইমের কথা। এইটাতে কিন্তু খুব একটা বেশি চেঞ্জ হওয়ার সুযোগ নেই। ইউনিভার্সিটির নাম চেঞ্জ হবে, আহ হতে পারে যে হচ্ছে যদি আমি আলাদা মানে ইন্টারেস্ট শো করি, যেমন আমি কন্ডেন্স ম্যাটার ইন্টারেস্ট শো করছি, তাহলে হয়তো কন্ডেন্স ম্যাটার। নিউক্লিয়ার ফিজিক্সে করছি নিউক্লিয়ার ফিজিক্স, হাই এনার্জি ফিজিক্সে করছি হাই এনার্জি ফিজিক্স। থিওরিতে হয়তো নিউক্লিয়ার ফিজিক্স কোনো জায়গায় এক্সপেরিমেন্টালে ইন্টারেস্ট শো করছি, কোনো জায়গায় নিউক্লিয়ার ফিজিক্স থিওরিতে শো করছি, তাহলে সেক্ষেত্রে থিওরি, সেক্ষেত্রে এক্সপেরিমেন্টাল।
এইরকম টুকটাক চেঞ্জ অ্যাকচুয়ালি হবে। আর আরেকটা ব্যাপার, এই কথাটা বলতে গিয়ে আরেকটা ব্যাপার মনে পড়লো। আমি অ্যাকচুয়ালি যেটা সাজেস্ট করব, যেটা আমি অ্যাকচুয়ালি ভুল করেছি, সেটা হচ্ছে আমি ভুল করেছি, আমি একটা পার্টিকুলার ফিল্ডকে খুব বেশি মানে হচ্ছে ইম্পর্টেন্স দিয়ে এসওপি বানিয়েছিলাম। যেরকম আমার অ্যাস্ট্রোফিজিক্সের প্রচন্ড ইচ্ছা ছিল, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এখানে এসে আমি যখন দেখলাম যে আসলে অ্যাস্ট্রোফিজিক্সের ইচ্ছা থাকলেও সুযোগ বা পরবর্তীতে ক্যারিয়ার গ্রোথের অপরচুনিটি খুবই খুবই কম। এবং অ্যাস্ট্রোফিজিক্সে আমরা যেরকম ভেবে থাকি সেরকম অ্যাকচুয়ালি সিচুয়েশনটা বর্তমানে নয়। সেই জন্য আমি বলবো যে ই এসওপি তে সবসময় যখন রিসার্চ ডিরেকশনে, হ্যাঁ পার্টিকুলারলি আমার এটাতে ইন্টারেস্ট আছে, কিন্তু এইটাতেই হতে হবে এরকম ব্যাপারটা না। কারণ এখানে প্রফেসররাও জানে, এখানের যারা অ্যাডমিশন কমিটি থেকে তারাও জানে যে এরকম ফিল্ডের ডিরেকশন চেঞ্জ অহরহই হয়, এবং খুব কমন এই ব্যাপারটা যে আজকে ফার্স্ট ইয়ারে এসে একজনের একটা ইন্টারেস্ট আছে, সেকেন্ড ইয়ারে এসে আরেক ইন্টারেস্টে চলে যায়। গতকালকেও বলেছিলাম একটা উদাহরণ যে আমাদের এখান থেকে একজন হাই এনার্জি ফিজিক্স এর থিওরিতে সে পিএইচডি তার কমপ্লিট, কিন্তু সে বর্তমানে পোস্টডক করছে হচ্ছে এক্সপেরিমেন্টাল নিউক্লিয়ার ফিজিক্স এর ফিল্ডে। সেখানে সে ফিল্ড হয়তো আলাদা, বাট তার স্কিল সেট গুলো সেখানে সে কাজে লাগাচ্ছে। সে হয়তো ফিল্ডের সিমুলেশন, এক্সপেরিমেন্টাল সিমুলেশন করে সেগুলো ডাটা সে প্রোভাইড করবে হচ্ছে তার গ্রুপকে। ব্যাপারটা এরকম। তো ফিল্ড সুইচ করা খুবই ইজি এখানে। তো ডিরেকশন ডিরেকশন যদি চেঞ্জ না হয় তাহলে মনে হয় কি বলে এসওপি তে শুধুমাত্র সেকেন্ড পয়েন্টটা বাদে আর খুব একটা চেঞ্জ হবে না, মানে আমার আমার অন্তত এটাই মনে হয় আর কি। আহ, এটা কোশ্চেন যা মানে কোশ্চেনের কি আনসার হলো তো, মানে স্যাটিসফাইড হলো কিনা, মানে এটাই কোশ্চেন ছিল তো, তাই না, যে আমরা এবার কিভাবে আর আচ্ছা। একটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে মাল্টিপল ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এলওআর এর যে বিষয়গুলো থাকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে চেঞ্জেস এর কি কোনো ব্যাপার থাকে কি না, বা সেটা তো জানি আমরা যে এটা ম্যাক্সিমাম টিচারদের হাতেই থাকে, তারপর তো অনেক হ্যাঁ সময় যখন ড্রাফট দিতে হয় তখন সেক্ষেত্রেও কি এটার একটা মডিফিকেশন আনা জরুরি কিনা, বা কতটুকু ভালো হয়? হ্যাঁ, অবশ্যই মডিফিকেশন আনা জরুরি। এই ক্ষেত্রে যে ইউনিভার্সিটির নামটা যেন এক না হয়ে যায়। ঠিক আছে, দেখা গেল যে ইউনিভার্সিটি অফ কেন্টাকি এলো আর ইউনিভার্সিটি অফ টেনেসিতে চলে গেল, ঠিক আছে, তখন এটা দেখা যাবে টিচারের জন্য এম্বারাসমেন্ট, তোর জন্য এম্বারাসমেন্ট অ্যাপ্লিকেন্টের জন্য, ঠিক আছে। তো ওইটা বাদে ওই যে এলওআরটাও কিন্তু সেম, যে এলওআরটাও তোর ক্যাপাবিলিটি, তোর স্ট্রেংথ, তোর উইকনেস, এগুলোকে হচ্ছে ডিকটেট করে, এগুলোকে হচ্ছে এক্সপ্রেস করে। সো এলওআরটাও খুব একটা বেশি মডিফিকেশন আমার মনে হয় না দরকার হবে, শুধুমাত্র ইউনিভার্সিটি নেম ছাড়া। এবং আর যদি এমন মনে হয় যে একটা ইউনিভার্সিটিতে পার্টিকুলার কোনো স্কিল সেট দরকার, সেটা নিয়ে হয়তো যদি প্রফেসর এক্সট্রা কথা বলতে চায়, যে যেহেতু এই ইউনিভার্সিটির ডিরেকশনটা এরকম, এবং এই যে তোমাদের এই ইউনিভার্সিটির পার্টিকুলারলি এই প্রজেক্টের জন্য আমার এই স্টুডেন্ট বেশি অ্যাপ্লিকেবল হবে, কারণ ওর ওর এই স্কিল সেট গুলো আছে, ও এই মেশিন চালাতে পারে, ওর এই অ্যানালাইসিস টেকনিক গুলো ও জানে। এরকম যদি মানে পার্টিকুলার মডিফিকেশন হয় তাহলে এই ব্যাপারটা রিলেটিভলি এসওপির মতোই, যে নাম ছাড়া আর আসলে কিছু চেঞ্জ হওয়ার নেই, কারণ বাদ বাকি সবকিছু সেম, অ্যাপ্লিকেন্ট সেম, তার স্ট্রেংথ সেম, তার উইকনেস সেম, এবং তার উইকনেস ওভারকাম করার অ্যাবিলিটিও সেম। জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ অ্যাকচুয়ালি এই দুটো সেশনে জয়েন করার জন্য। আমি ভিডিও লিঙ্কটা হচ্ছে কাল আজকের মধ্যে চেষ্টা করব আপলোড করে দেওয়ার দুটো। এবং যেটা বললাম, আমরা একটা গ্রুপ করার চেষ্টা করছি। আহ, শেষ করার আগে একটু বলি, সেটা হচ্ছে আমরা যে গ্রুপটা করার চেষ্টা করছি, এটা অ্যাকচুয়ালি যারা সিরিয়াস এবং যারা নেক্সট ফল 25-এ অ্যাপ্লাই করতে চাচ্ছে, 25-এর ফল যেটা সেটা ধরতে যাচ্ছে, আর তাদের জন্য। এবং এখানে আমরাও চেষ্টা করব যে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়ার জন্য, যদি আমাদের পার্টিসিপেন্ট যারা তারা একটু সিরিয়াস হয় এবং তারা যদি মোটিভেটেড হয় যে না ওকে ফাইন, আমাকে ফল 25 ধরতেই হবে, বা আমি ওটার পিছনে আমার এই সময় এবং শ্রমটা দেবো। তো আমি আশা করি সেটাও খুব ভালো হবে। তো সেই সাথে আমি দুটো সেশনেরই যে আহ, সময়টা সবাই দিয়েছে, সেই সময়ের যেহেতু দিয়েছে এবং তারা আমাকেও ইভালুয়েট করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি, তো আমিও একটা ফিডব্যাক ফর্ম আর কি সবাইকে দেবো, যে সবাই যেন ফিডব্যাক ফর্মটা একটু ফিল আপ করে দেয়। তোরাও একটু এই মেসেজটা স্প্রেড করে দিস। যারা জয়েন করেছে, মানে যারা ইন পার্সন ডিরেক্টলি জয়েন করেছে জুমে, তারা তো ফিডব্যাক ফর্মটা অবশ্যই ফিল আপ করবে, এটা আমি এক্সপেক্ট করি। সেই সাথে যে যারা ভিডিওটা দেখবে,
আপলোড করা, তারাও যেন ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে দেয়, যাতে আমরাও যখন পরবর্তীতে আরো সেশন গুলো কন্ডাক্ট করার চেষ্টা করব, যাতে আমরা আমাদের যে ভুল ত্রুটি কিংবা আরো কিভাবে স্টুডেন্টকে হচ্ছে ইনফরমেশন দেওয়া যায় বা স্টুডেন্টদের এক্সপেকটেশন গুলোকে আমরা মাথায় রেখে আমাদের এই সেশন সাজাতে পারি। তো সবাইকে আবারও ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। আশা করি সবার খুব চমৎকার একটা ঈদ কাটবে, যেহেতু আর এক সপ্তাহ পরে ঈদ। সবাইকে আগাম ঈদ মোবারক। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ভাই আপনাকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।